মাত্র 1.5 ঘন্টায় গতিবিদ্যার একটি মাত্র ক্লাসে একটি সিকিউ নিশ্চিত কমন ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার থেকে গতিবিদ্যা চ্যাপ্টারটি শেষ করে ফেলবো। এই চ্যাপ্টারটিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু একসাথে আমরা গুছিয়ে দেখে ফেলবো। এই চ্যাপ্টারটি করলে, এই ক্লাসটি করলে তোমার একদম যত কিছু জানা প্রয়োজন এই চ্যাপ্টারটির বেসিক সব কিছু জেনে ফেলতে পারবে। সিকিউতে তুমি কোথাও আটকাবে না, এবং আমরা বেসিকগুলো তো শুরুতে বলবোই, এবং তার সাথে ওই টাইপগুলো থেকে কী কী প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে, টপ সিকিউ সাজেশনগুলো বলবো, এবং শুধু তাই না, কী কী প্রশ্ন তোমাকে আলটিমেটলি করতে হবে। অল ইন ওয়ান 15 কোশ্চেন, মাত্র 15টা কোশ্চেন তোমাকে এখানে দেওয়া হয়েছে। সিঙ্গেল ম্যাথ, 15টা সিঙ্গেল ম্যাথ, যেই 15টা ম্যাথ করলেই তোমার আসলে পুরো চ্যাপ্টার সব কিছু একসাথে কাভার হয়ে যাবে। সো চলো আমরা ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাও। তুমি নিশ্চয়ই দীর্ঘ অপেক্ষায় ছিলে এই ক্লাসটির জন্য। সো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাও, এবং অবশ্যই একটা লাইক দিয়ে সবাইকে বন্ধুদেরকেও জানিয়ে দিও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সো আজকে আমরা শুরু করে দিব আমাদের এই গতিবিদ্যা চ্যাপ্টারটির মধ্য দিয়ে আমাদের 30 ডেজ ফিজিক্স ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো। তবে শুরুতে তোমাদেরকে একটা জিনিসও বলে যায়, এই কোর্সে কিন্তু আমরা বলেছিলাম যে প্রথম 1000 জন হচ্ছে ফ্রিতে যুক্ত হবে, এবং তারপরে আমরা হচ্ছে এটার জন্য কোর্স ফি রাখবো। তবে তোমাদের কথা ভেবে আমরা কিন্তু সেটা করিনি। তোমরা অনেকেই বলেছো, অনেকেই জানিয়েছো, তোমাদের কথা চিন্তা করে আমরা কিন্তু ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছি, এবং এই ক্লাসগুলো সবার জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে সেখানে আমি একটা কথা বলেছিলাম যে ঠিক আছে, যেহেতু আমি এই জায়গা থেকে তোমাদের কাছ থেকে কোনো পেমেন্ট রাখছি না, তবে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা কাজের উদ্যোগ আমি নিয়েছি। সেটা হচ্ছে আমরা এই ক্লাসগুলো তোমরা যে করবে, ক্লাস করে তুমি যদি মনে করো ক্লাসগুলো করে তোমার একটু উপকারে আসছে, তো তুমি কিন্তু আমাদের সাথে একটা ফান্ড রেইজে অংশগ্রহণ করতে পারো। আমরা একটা ফান্ড তোমাদের কাছ থেকে কালেক্ট করব। দেখো ডিটেলসটা লেখা আছে। তোমরা এই ক্লাসগুলো করে তোমাদের যার যেরকম সামর্থ্য হবে সেই অনুযায়ী, দেখো লেখা আছে 10, 15, 20, 115, যা মন চাই তোমার, তুমি কিন্তু আমাদের সাথে একটা ফান্ড রেইজে অংশগ্রহণ করতে পারো। এই ফান্ড থেকে আমরা কি করব, ফান্ডটা উঠিয়ে এই ফান্ডটা আমরা হচ্ছে যে সকল শিক্ষার্থী রয়েছে যারা অসচ্ছল বা তাদের একটু সাপোর্ট প্রয়োজন, আর্থিক সাপোর্ট প্রয়োজন, আমরা আমাদের দর্পণ একাডেমির পক্ষ থেকে তোমাদের হয়ে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো। এবং শুধু তাই না, আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব, এবং সেগুলোর সব অবশ্যই তোমাদের আসলে সাপোর্টে, তোমাদের সাথে শেয়ার করে, তোমাদেরকে নিয়ে সেই কাজগুলো আমি করতে চাই। সো আমি চাচ্ছি যে আমার ভাগের যেই টাকাটা আসতো সেটা এখন আমি নিচ্ছি না, তার পরিবর্তে তোমাদের সামর্থ্য অনুযায়ী এই ফান্ডটাতে আসলে তোমরা সাপোর্ট করো, যেন আমরা আসলে এটা দিয়ে একটা সামাজিক একটা ভালো একটা কাজ করতে পারি। আমার দ্বারা তুমি কিছু উপকার পেলে, এবং তোমার দ্বারা অন্য মানুষ কিছু আসলে উপকার পেল। সো এটাই আমি চাচ্ছি যে এভাবে করে ছড়িয়ে যাক, আসলে সবার মধ্যে আসলে বন্ধনটা ভালো হোক। সো আমরা এই কাজটা করতে চাচ্ছি, আশা করি তোমাদের এই উদ্যোগটা অনেক ভালো লাগবে। সো তোমরা কিন্তু দেখো এখানে বিকাশ বা নগদের নাম্বার আছে, জাস্ট তুমি এনি অ্যামাউন্ট 10, 20, 5 যেটা তোমার পক্ষে সামর্থ্য তোমার কোলায়, সেটা তুমি কিন্তু আমাদের সাথে দিয়ে ডোনেট করে তুমি কিন্তু আমাদের সাথেই আমাদের এই ফান্ডটাকে তুমি সুন্দরভাবে আসলে এগিয়ে নিয়ে যেতে পারো। আমরা তোমাদেরকে নিয়ে, এবং কথা দিচ্ছি এখানে যেই অর্জিত ফান্ডটা আমরা পাবো সেটা তোমাদের সাথে একদম আমরা ক্লিয়ার কাট রাখবো, তোমাদেরকে সবসময় আপডেট রাখবো যে কী হচ্ছে, আমরা ফান্ড পেলে সেটাতে আমরা কী করছি, সব কিছু তোমাদেরকে জানিয়ে করবো। সো তোমাদেরকে প্রথম দিন এই জিনিসটা জানিয়ে রাখলাম। সো অবশ্যই তোমরা ডোনেট করতে ভুলো না। সো এখানে দেখো নাম্বার দেওয়া আছে, তুমি জাস্ট সেন্ড মানি করলে হবে, এনি অ্যামাউন্ট তোমার যেটা সামর্থ্য কোলায়। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের ক্লাসটিতে। তবে অবশ্যই শুরুতে বলেছিলাম আজকে তোমার লাইক শেয়ার করতেই হবে, কিছু করার নেই, কারণ আজকের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের এই ব্যাচটি, এই ক্র্যাশ কোর্সের যাত্রাটি কিন্তু শুরু করছি। তো অবশ্যই সবাই একটা শেয়ার করতে পারো, ফেসবুকে শেয়ার করতে পারো, যে কোনো জায়গায় বন্ধুদেরকে শেয়ার করতে পারো, অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে যাও যে কারা কারা অধীর আগ্রহে বসেছিলে। আমরা এখনই এই ক্লাসটি শুরু করে দিব, এবং এই চ্যাপ্টারটির মধ্যে আমাদের আসলে টাইপ রয়েছে 2টি, যেই 2টি টাইপ থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তার মধ্যে একটি হচ্ছে প্রাস, এবং অন্যটি হচ্ছে সরণ বেগ ত্বরণ। সো এই লাস্ট টাইপটাতে আমরা 9, 10 যেই ধরনের অঙ্কগুলো করতাম, যে সরণ নির্ণয় করো, এত সেকেন্ড পর বেগ কত, এই জাতীয় যে রাশিমালাগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের কিছু প্রশ্ন আমরা দেখব, কী ধরনের প্রশ্ন আসতে পারে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রাস। পরীক্ষাতে প্রাস থেকেই প্রশ্ন আসবে, এর সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা চলো প্রাস থেকে প্রশ্ন কতভাবে আসতে পারে, কতগুলো টাইপ রয়েছে, প্রত্যেকটা টাইপে কি কি জিজ্ঞেস করতে পারে, এবং ফর্মুলাগুলো কী সব কিছু আমরা একসাথে গুছিয়ে শিখে ফেলি। তো চলো, সো প্রথমে আমরা দেখব প্রাস। এই প্রাসকে আমরা আবার দেখো এখানে মোট 5টা টাইপে ভাগ করেছি। তোমার পরীক্ষাতে এই 5 রকমের টাইপ থেকে যে কোনো 1 রকম বা 2 রকম মিলিয়ে আসলে প্রশ্ন আসবে। সো কোন সেই 5টা টাইপ, চলো আগে আমরা টাইপগুলো সম্পর্কে পরিচিত হই। সো একটা হচ্ছে ভূমি হতে নিক্ষেপ প্রাস, যে ভূমি হতে তুমি থিতা কোণে নিক্ষেপ করছো, তো এরকম এক ধরনের প্রাস, এবং এটা পরীক্ষাতে একটু বেশি আসে। তারপর আছে এই উচ্চতা হতে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। আমি একটা বিল্ডিংয়ে উঠে আমি এই হাইট থেকে আনুভূমিকভাবে নিক্ষেপ করছি, পরে বস্তুটা এভাবে পড়বে। সো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস।
এবং আরেকটা হচ্ছে এই উচ্চতা হতে থিটা কোণে উপরের দিকে নিক্ষিপ্ত প্রয়াস। তাহলে তুমি বিল্ডিংয়ে উঠছো, বিল্ডিং উঠে পরে উপরের দিকে মারছো, বস্তুটা নিচে পড়বে। আরেক রকম হতে পারে থিটা কোণে ডিরেক্ট নিচের দিকে তুমি মারছো। এবং আরেকটা হতে পারে হেলানো তলে নিক্ষিপ্ত প্রয়াস, যে তলটা এভাবে হেলানো আছে, তুমি এখান থেকে নিক্ষেপ করলা, এভাবে বস্তুটা গিয়ে পড়ছে। সো এরকম বিভিন্ন রকম আমাদের টাইপ রয়েছে, 5টা টাইপ। তার মধ্যে আমরা প্রত্যেকটা টাইপ থেকে কী কী জিজ্ঞেস করতে পারে, কীভাবে আসতে পারে, সব কিছু দেখবো। হেলানো তলের যে নিক্ষিপ্ত প্রাসটা, এটা পরীক্ষাতে একটু খুবই কম আসে, কিন্তু তারপরে যদি প্রশ্ন কঠিন হয় চলে আসতে পারে। আমরা মিনিমাম যতটুকু না শিখলে নয় অতটুকু শিখে রাখবো, বেশি যাবো না। সো চলো 1 নম্বর দিয়ে শুরু করছি, ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস। সো এই টাইপটা সম্পর্কে ভালোই আমাদের পরিচয় আছে সবারই। তারপরে আমি একদম নতুন করে বলতেছি, তুমি যদি এই চ্যাপ্টারটা আগে তেমনভাবে পড়োনি তাও তোমার কোনো টেনশন নাই। আমার এই চ্যাপ্টারটা সলভ করার জন্য যা যা প্রয়োজন, যত কিছু জানা প্রয়োজন, সব কিছু আমি তোমাকে বলে দিব। তুমি আগে না পড়লেও সমস্যা হবে না। তুমি জাস্ট মনোযোগ দিয়ে দেখো, কোথায় কি বলছি বুঝে নাও, এবং এই প্রত্যেকটা জিনিস তুমি মনে রাখার চেষ্টা করবা, তাহলে তো তুমি আসলে পরীক্ষায় লিখতে পারবা। সো দেখো আমরা কি করলাম, যে ভূমি হতে নিক্ষিপ্ত প্রাস 1 নম্বর আমাদের টাইপ কী কী মনে রাখতে হবে। নাম্বার 1, দেখো আমি একটা বিন্দু হতে একটা বস্তুকে এভাবে করে নিক্ষেপ করছি। আমি মাটি দাঁড়ায় এভাবে করে আমরা একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করছি। সো এই যে বস্তুটা এভাবে করে যাচ্ছে, তাহলে বস্তুটা এভাবে নিক্ষেপ করলা, কিন্তু বস্তুটা আলটিমেটলি এইভাবে করে গিয়ে এই যে এখানে এসে পড়লো। সো এই বিন্দুটাকে বলি আমরা নিক্ষেপণ বিন্দু, আর এই যে এখানে এসে বস্তুটা পতিত হইলো। ভালো কথা। কে জিজ্ঞেস করে আমাদের এখান থেকে? জিজ্ঞেস করে তার আগে একটা কথা, আমরা বস্তুটাকে যত কোণে নিক্ষেপ করলাম সেই কোণটাকে আমরা নাম দেব থিটা নট। এটার মিনিং হচ্ছে নিক্ষেপণ বেগ। তুমি বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করলা সেটা হচ্ছে ভি নট, কত কোণে নিক্ষেপ করলা সেটা হচ্ছে থিটা নট। দুইটা কথা মনে রাখলাম, নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ, প্রশ্নে বলা থাকবে। নিক্ষেপ করার পরে বস্তুটা এইখানে এসে পড়লো, যেখান থেকে নিক্ষেপ করছিলা কত দূরে গিয়ে পড়লো। দেখো এই যে এই ডিস্টেন্সটা OM, এখান থেকে মারছিলা, আলটিমেটলি এখানে এসে পড়লো, তাহলে OM ডিস্টেন্স। এটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা। বস্তুটা কত দূরে গিয়ে পড়লো। বস্তুটা দেখো যাওয়ার সময় বিভিন্ন হাইটে ছিল, এখানে একটা তার হাইট আছে, এখানেও একটা হাইট আছে, কিন্তু দেখো সবচেয়ে বেশি হাইট ছিল এই মাঝ বরাবরটা। সো এই হাইটটাকে আমরা বলি সর্বাধিক উচ্চতা, এইচ ম্যাক্স, বা আমরা ক্যাপিটাল এইচ দিয়ে লিখি, এটাকে বলি সর্বাধিক উচ্চতা। যে বস্তুটা সর্বাধিক উচ্চতায় থাকবে কখন, এই যে মাঝামাঝি বরাবর যখন থাকে তখন সে সর্বাধিক উচ্চতায় থাকে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এরপরে আমরা আসো কী কী জিনিস জানতে হবে। আমরা যখন বস্তুটাকে নিক্ষেপ করলাম ভি নট বেগে, দেখো এই প্রাস হচ্ছে একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ। এই কথাটা মনে রাখবো, প্রাস কিসের উদাহরণ? দ্বিমাত্রিক গতি। দেখো এই বস্তুটা এভাবে যখন উড়ে উড়ে এই জায়গায় আসছে, তার মানে বস্তুটার এক্স অক্ষ বরাবর গতি আছে, আবার ওয়াই অক্ষ বরাবর গতি আছে। এক্স অক্ষ বরাবর গতি থাকার কারণে সে সামনে আগাইছে, আর ওয়াই অক্ষ বরাবর গতি আছে দেখেই তো সে উপরে উঠছে। দেখো উপরে উঠে গেছে কিন্তু মাটি থেকে, তার মানে 2 অক্ষ বরাবরই গতি আছে। তো এটাকে আমরা বলি দ্বিমাত্রিক গতি। এমসিকিউতে আসে। নাও আমাদের কি মনে রাখতে হবে এখান থেকে? শুরুতে যখন আমি নিক্ষেপ করলাম, আমি বেগটা দিলাম ভি নট, ওই শুরুতে অর্থাৎ t= যখন 0 ওই টাইমে, যখন 0 ওই টাইমে আমি নিক্ষেপ করলাম, তো ওই নিক্ষেপণ বেগের আনুভূমিক উপাংশ কত ছিল, উলম্ব উপাংশ কত ছিল। আমরা যেহেতু জানলাম যে ওই একটা দ্বিমাত্রিক গতি, তার মানে তুমি একটা বেগ দিলে সেটা 2 মাত্রাতেই চলে যাবে, এক্স অক্ষের দিকেও যাবে, ওয়াই অক্ষের দিকেও যাবে। তো শুরুতে আমি যখন নিক্ষেপ করলাম t=0-তে, নিক্ষেপণ বেগের আনুভূমিক উপাংশ কত, এই আনুভূমিক উপাংশটাকে আমরা প্রকাশ করব UX দ্বারা। যেহেতু এই জায়গাটায় খেয়াল করো যে আমরা হচ্ছে আদিবেগ t=0 আদিবেগ বলি আমরা, তাই আমরা এখানে লিখতেছি UX হিসেবে লিখতেছি, যে শুরুর বেগের শুরুতে যখন ছিল আদিবেগ, যখন আমি দিলাম, মাত্র মারলাম, আদিবেগ বলতে পারি। সো ওই আদিবেগের আনুভূমিক উপাংশ সেটা কত হবে, সেটা তুমি মনে রাখবা ভি নট কস থিটা নট। যেখানে ভি নট মানে কি কত বেগে মারলাম, থিটা নট মানে কি কত কোণে মারলাম। শেষ, তুমি সরাসরি মনে রাখবা t=0 সময় নিক্ষেপ করলে বেগের আনুভূমিক উপাংশ কত হয়, ভি নট কস থিটা নট হয়। যেটা তোমাকে মনে রাখতে হবে, কাজে লাগবে। উলম্ব উপাংশ, তুমি যখন নিক্ষেপ করলা ওই মুহূর্তে উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশ। সো নিক্ষেপের মুহূর্তে যেহেতু, তাই আমি ইউ দিয়ে লিখলাম, VX VY লিখে নাই, লিখছি আমরা UX UY মানে কি উলম্ব দিকে। তাহলে এই ক্ষেত্রে কি থাকে জিনিসটা, এক্ষেত্রে জিনিসটা থাকে হচ্ছে ভি নট সাইন থিটা নট। তাহলে প্রথম পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, দেখো একদম নাম্বারিং করে তোমাকে লিখেছি, তোমার কয়টা পয়েন্ট মনে রাখতে হবে, এরকম 13 থেকে 14টা জিনিস আছে এই টাইপের। তাহলে তোমার একদম A to Z শেষ। তো দেখো 1 নম্বরটা মনে রাখা পসিবল না, আমি তো মুখস্থ করাই দিচ্ছি তোমাকে ক্লাসের মধ্যে। যখন তুমি বস্তুকে নিক্ষেপ করলা, ভি নট বেগে নিক্ষেপ করলা, থিটা নট কোণে নিক্ষেপ করলা, তাহলে ওই নিক্ষেপের মুহূর্তে, দেখো আমরা কোনটা কথা বলছি, যখন নিক্ষেপ করলাম সেই নিক্ষেপের মুহূর্তে আমাদের একটা কি থাকবে, এখানে একটা বেগের দেখো আনুভূমিক উপাংশ থাকবে, আবার ওই নিক্ষেপের মুহূর্তে বেগের একটা উলম্ব উপাংশ থাকবে। সো একটা বেগের উলম্ব উপাংশ থাকবে। ওই নিক্ষেপের মুহূর্তে আমরা কিন্তু বের করে ফেললাম মাত্রই, যে নিক্ষেপের মুহূর্তে আমাদের বেগের হচ্ছে এই আনুভূমিক উপাংশ কত, উলম্ব উপাংশ কত, সেটা বের করে ফেললাম। UX ভি নট কস থিটা নট, UY ভি নট সাইন থিটা নট। মনে রাখা খুবই পসিবল।
এরপরে আসো আমরা যখন টি সময় পরে চলে গেল, আমি মানলাম বস্তুটা তো এভাবে করে আস্তে 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 আসতেছে, তো মনে করো বস্তুটা এই মোমেন্টে চলে আসছে, এই পজিশনে আসছে। সো এই পজিশনে বস্তুটার হচ্ছে এই পজিশনে বস্তুটার বেগের দেখো এই পজিশনে বস্তুটা আছে মানে কি তার বেগ সবসময় স্পর্শক বরাবর হয়, মনে রাখবা যে কোনো পয়েন্টে যে কোনো মুহূর্তে বস্তুর বেগ কী হবে তার স্পর্শক বরাবর। সো দেখো এখানে আমি একটা স্পর্শক এঁকে নিলাম, এটা হচ্ছে তার বেগের দিক। এখন আমাকে বলছে কি এই বেগের দিকে তো উপাংশ থাকবে কি খেয়াল করো, এই যে আনুভূমিক উপাংশ থাকে এবং একইভাবে কি উলম্ব উপাংশ থাকে। সো এটাকে তো আমরা নাম দিছিলাম হচ্ছে এটাকে আমরা নাম দিছিলাম কি দেখো, এই যে নিচেরটাকে নাম দিছিলাম ইউ, এটাকে আমরা ইউ দিব না, এটাকে বলবো আমরা ভি, ঠিক আছে। সো এটাকে আমি লিখে রাখতেছি, এই জায়গাটা ছিল আমাদের কত ইউ এক্স, আর এই বরাবরটা ছিল কত আমাদের ইউ ওয়াই, লিখে রাখলাম। আর ওই যে ওখানে যেটা পাইলাম আমরা একটা নির্দিষ্ট সময় পরে পেয়েছি, টি সময় পর, তাহলে তো বেগটার আদি বেগ নাই, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইখানে একটি নাম দিব আমরা এক্স অক্ষ বরাবরটাকে ভি এক্স, আর ওয়াই অক্ষ বরাবরটাকে নাম দিলাম ভি ওয়াই। এখন এই ভি এক্সটা কত হবে, এই টি সময় পর এই নিক্ষেপণ বেগের আনুভূমিক উপাংশটা হবে কত, এখন আমি এটাকে নাম দেবো ভি এক্স। এবং মজার ব্যাপার এইটা আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, নো চেঞ্জ। ভি নট কস থিটা নট ছিল, দেখো এখনও ভি নট কস থিটা নটই আছে। সেটা মনে রাখবো যে আনুভূমিক উপাংশ সর্বদা একই থাকে, এটা লাইনটা মুখস্থ করো যে বেগের আনুভূমিক উপাংশ সর্বদা একই থাকে। প্রাসের ক্ষেত্রে যখন তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো বেগের আনুভূমিক উপাংশ সর্বদা সেম থাকে, আগেও ছিল ভি নট কস থিটা নট, এখানেও ভি নট কস থিটা নট। তোমাকে চোখ বন্ধ করে এখানে বাইর করতে বলছে যে এই পয়েন্টে বেগের আনুভূমিক উপাংশ কত, ভি নট কস থিটা নট, চোখ বন্ধ করে বলতে পারবে, এটা সেম থাকবে। ডান। উলম্ব উপাংশ টি সময় পর যখন বেগের উলম্ব উপাংশ তোমার দরকার হবে সেটা হবে ভি ওয়াই, আমরা এখন ভি দিয়ে লিখছি। তো এখন হবে ভি নট সাইন থিটা নট ছিল সেটা তো হবে, তবে একটু চেঞ্জ আসবে, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি এটা আসবে। যে বস্তুটাকে তুমি যখন নিক্ষেপ করলা আসলে ব্যাপারটা কেমন হবে দেখো, বেগের উলম্ব উপাংশটা থেকে দিয়ে তোমাকে অনেক সময় গ্রাফ আঁকতে বলতে পারে, তোমার বেগ সম্পর্কে ধারণা রাখতে হবে। খেয়াল করো, আমি আগে তোমাকে বলি যে বেগের আনুভূমিক উপাংশ দিয়ে দেখো সময়ের সাথে সাথে যতই তুমি বিভিন্ন পয়েন্টে যাচ্ছ এই ভিএক্সের মান বা আনুভূমিক উপাংশের মান কি কোনো চেঞ্জ হয়? কোনো চেঞ্জ হয় না। দেখো এটা কোনো চেঞ্জ হয় না, এই জিনিসটা কোনো চেঞ্জ হয় না। আমি লাল করে দিচ্ছি, এই দাগ দিয়ে দিচ্ছি, এই যে আনুভূমিক উপাংশ যেটার মধ্যে যেটার নিচে আমি দাগ দিলাম আনুভূমিক উপাংশ, এটা কিন্তু চেঞ্জ হয় না। খেয়াল করে দেখো এটা যা ছিল তাই থাকে, তার মানে এই বেগটা ধ্রুবক, আনুভূমিক উপাংশের বেগটা ধ্রুবক কিন্তু আসলে। তাই তোমাকে যদি কখনো বলতো যে ভাই তুই একটা গ্রাফ আঁক, এমন একটা গ্রাফ আঁকবি যে গ্রাফটা কী হবে টি এর সাথে ভিএক্সের অর্থাৎ বেগের আনুভূমিক উপাংশের, তখন তুমি কি বলবো যে ভাই টি এর সাথে বেগের আনুভূমিক উপাংশের গ্রাফ কেমন হবে? সমবেগের গ্রাফ হবে, কারণ কি এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, সময়ের সাথে সাথে ভিএক্সের চেঞ্জই হয় না। কিন্তু তুমি খেয়াল করো ভাই ভি ওয়াইটা কি চেঞ্জ হয় কি হয় না? হয়। আগে ছিল ভি নট সাইন থিটা নট, এখন তো হয়ে গেল ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো আসলে কি ঘটনা ঘটে খেয়াল করো যে প্রথমত এখানে ভিওয়াইয়ের মানটা আস্তে আস্তে এখানে সবচেয়ে বেশি থাকে যখন মানলাম আমরা, আস্তে 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 কমতে থাকে ভিওয়াইয়ের মান, কমতে 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 এই পয়েন্টে, এই যে হাইস্ট পয়েন্ট যেটা আমি একটা হলুদ কালার দিয়ে রাখতেছি, এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট। এই হাইস্ট পয়েন্টে আসার পরে ভিওয়াইটা শূন্য হয়ে যায়। তাহলে ভিওয়াইটা দেখো এখানে বেশি ছিল, আস্তে আস্তে কমতে 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 শূন্য হয়ে গেছে। আবারও যখন সেইভাবে করে বাকি পথটুকু আসতে থাকবে, এখানে এসে বিপরীত দিকে বাড়তে থাকবে, তবে ভ্যালুটা মাইনাস হবে। তাহলে মাইনাস দিকে থাকবে, মনে করো 0, -1, -2, -3, -5, -30, কথার কথা এইভাবে। তার মানে এখানে দেখো বেগের উলম্ব উপাংশটা আস্তে আস্তে বাড়ে, তারপরে আবার এখানে আস্তে আস্তে কমে, তারপরে আবার আস্তে আস্তে বাড়তে থাকে, এদিকে বিপরীত দিকে মাইনাস হয় সেইগুলোর মধ্যে। তো ভালো কথা, এই ব্যাপারটা তুমি জেনে রাখলা কিন্তু, হ্যাঁ, যে ভিওয়াইটা কী হয়, ভিওয়াইটা আস্তে আস্তে কমতে থাকে এবং তারপর আস্তে আস্তে আবার কী হয়, বিপরীত দিকে বাড়তে থাকে। ভালো কথা। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা, এখান থেকে আমরা জানলাম। এখন তুমি চিন্তা করো যে এই জায়গাটায় তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝে গেলাম যে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটা ভি নট কস থিটা নট হবে। ডান। তোমাকে যদি জিজ্ঞেস করে আমি ভাই এত উলম্ব উপাংশ আনুভূমিক চাই না, আমাকে ডাইরেক্ট বেগ কত হবে সেটা বল, যে আমি 2 সেকেন্ড পরে এই জায়গাটায় আছি, সো এই পয়েন্টে আমার বস্তুটার বেগটা কত। সো আমরা সেই সূত্র অলরেডি মোটামুটি বের করে ফেলেছি, খালি একটু লিখলে হয়ে যাবে টি সময় পর বেগ। তাহলে বেগের সূত্রটা হবে যে √v(x² যোগ vy²। তোমাকে বলছে 2 সেকেন্ড পর বেগ কত, 3 সেকেন্ড পর বেগ কত, তুমি লিখবা আমরা জানি টি সময় পর বেগ v √v(x² + vy²। ভাই vx পামু কই? এই যে লেখা আছে টি সময় পর। দেখো এটা কিন্তু টি সময় পর, এই দুটো কিন্তু কোন সময় পর? টি সময় পর, এই দুটো কিন্তু টি সময় পর। সো টি সময় পর vx কত হয়? ভি নট কস থিটা নট বের করবা, একটা মান আসবে, বসাবা, লিখবা টি সময় পর উলম্ব উপাংশ ভিওয়াই, এই যে ভিওয়াই ভি নট সাইন থিটা মাইনাস জিটি, বসাবা, মান আসবে, এখানে দিয়ে দিবা।
হয়ে গেল টি সময় পর বেগ, এবং এটা কিন্তু গ নাম্বারে চলে আসবে। বেগের দিক তোমাকে জিজ্ঞেস করবে যে 2 সেকেন্ড পর যেখানে আছো সেখানে বেগের দিকটা কত, যেমন এখানে বেগের দিকটা দেখো এমন ছিল লাল বরাবর, তাহলে বেগের দিকটা কত? সো বেগের দিকটা আমরা এভাবে করে বের করবো যে বেগের দিকটা হচ্ছে থিটা, এভাবে করে আমরা বের করবো। তো সেটা বের করলে কত হবে সেটাকে লিখি আমরা ট্যান দিয়ে লিখি। সো সেটা হবে ট্যান থিটা, থিটা নট লিখবো না কারণ এবার টি সময় পর বেগের দিক আর কি, টি সময় পর থিটা। সো থিটা হবে আমাদের কি এখানে হবে হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ভি এক্স। তো তোমাকে এটা একটু মনে রাখতে হবে যে বেগের দিক যখন যাবে ট্যান থিটা সমান ভি ওয়াই ভি এক্স। পরীক্ষায় আরেকটা কথা বলে রাখি, যদি কখনো বেগ চায় 1 সেকেন্ড পর বেগ কত, তুমি 1 সেকেন্ড পর বেগের এই মানটা বের করবা এবং সাথে সাথে তুমি বেগের দিকটাও বলে দিবা, চাই না এই দিকটা বলবা কারণ বেগ ভেক্টর রাশি মান দিক দুইটাই দরকার। সো অবশ্যই বলে দেবা। সো এটা কিন্তু একটা গ নাম্বার, এই কিন্তু একটা গ নাম্বার আমাদের জিনিস হয়ে গেল। তাহলে সামারি হচ্ছে যদি বলে নিক্ষেপের মুহূর্তে অথবা টি ইকুয়াল টু 0 সময়ে বেগের আনুভূমিক উপাংশ কত, ভি নট কস থিটা নট। যদি বলে উলম্ব উপাংশ কত, ভি নট সাইন থিটা নট। শেষ। টি সময় পর তোমার যদি শুধু এটা দরকার হয় আনুভূমিক ভি নট কস থিটা নট, যেটা চেঞ্জ হয় না, একই থাকে, সর্বদা সেম থাকে, এবং ভিওয়াইটা চেঞ্জ হয় আস্তে আস্তে কি হয়, কমতে থাকে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভিওয়াই 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই কত হয়, 0 হয়। এটা মনে রাখবো আমরা, একটু পরেই কিন্তু সেটা আমরা লিখবো। আমি এখানে সেটা লিখে দিয়ে যাচ্ছি একটু, যদিও এই যে সর্বোচ্চ উচ্চতা এই পয়েন্টে কত ভিওয়াইটা কত 0 হয় কিন্তু, হ্যাঁ আমরা একটু পরে সেটা গিয়ে আবার লিখবো। আর টি সময় পর বেগ বললে কি করবো, ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার ট্যান থিটা সমান ভিওয়াই বাই ভি এক্স, দ্যাটস ইট। আর উলম্ব অংশ তোমরা জানলামই, ভি নট সাইন থিটা মাইনাস জিটি হবে, টি এর মান যেটা বলবে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বসায় দিব। এরপরে আমরা চলে আসি হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি, যে টি সময় পর আমরা বেগ জানলাম, উলম্ব অংশ জানলাম, এবার আমরা জানি টি সময় পর সরণ। এই যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করলা এইভাবে করে, মনে করো টি সময় পর বস্তুটা এইখানে আসছে, ধরলাম কি এইখানে আসছে এই জায়গাটায়। সো টি সময় পর এইখানে আসছে মানে কি, দেখো তো এইটা কি, সে একটা নির্দিষ্ট হাইটে আসে না, খেয়াল করো সে টি সময় পর কি এই হাইটে আসে, দেখো টি সময় পর এই আমাদের মাটি ছিল, এই মাটি থেকে সে এই উচ্চতায় আছে। তো এটাকে আমরা নাম দিব কি, এটাকে নাম দিব হচ্ছে আমরা ওয়াই, যে টি সময় পর সেই যেহেতু এই পয়েন্টে আসছে, সো ওই পয়েন্টে তার উলম্ব সরণটা কত, ভূমি থেকে উলম্ব যে অবস্থানে সে আছে তার সরণটা কত, ওয়াই। এখন সেটা বের করবো কীভাবে, সেটা বের করবো, দেখো আমাদের এই জিনিসটা বের করা যায়। আমরা এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। সো এটা হচ্ছে একটা জিনিস, উলম্ব সরণ, এটা আমরা বের করতে চাই। সো এই দেখো সেই টি সময় পর উলম্ব সরণ, যদি তোমাকে উলম্ব সরণ চাই, টি সময় পর সময় দেওয়া থাকে ওয়াই চাই, তখন তুমি লিখবা হচ্ছে ভি নট, সাথে থাকবে হচ্ছে সাইন থিটা নট, মানে ওই যে আমরা লিখতাম না ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সেই জিনিসটা ভি নট সাইন থিটা নট টি। এই দেখো ইউটি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। যখন আমি একটা বস্তুকে ভূমি হতে উপরের দিকে নিক্ষেপ করবো তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো ভি নট সাইন থিটা নট টি সাথে কি থাকবে মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ওকে, ভালো কথা। তোমার টি সময় বলবে 2 সেকেন্ড 3 সেকেন্ড, তো টি বসাই দিবা। আর ভি নট মানে কত বেগে মারলা, থিটা নট মানে কি কত কোণে নিক্ষেপ করলা, এই সব কিছু তো দেওয়াই থাকে। যদি তোমাকে সেটা না বলে টি সময় পর আনুভূমিক সরণ কত, দেখো তো আনুভূমিক সরণ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, আনুভূমিক সরণ বলতে কিন্তু তোমাকে এটাকে বোঝানো হচ্ছে। এই দেখো এই বরাবর তুমি কতটুকু সরে আসো, তুমি যেহেতু এইখানে আসো মানে এই বরাবর আসো, আর এই বরাবরের ভ্যালুটাই হচ্ছে আমাদের কি আনুভূমিক সরণ। সেটাকে নাম দিব হচ্ছে আমরা কি এক্স, আনুভূমিক সরণ এক্স। আর এক্স বের করবো কীভাবে, এক্স বের করবো হচ্ছে আমরা ওই যে এস ইকুয়াল টু ভিটি, সেই সূত্র দিয়ে। মনে রাখবার সূত্রটা, এক্স ইকুয়াল টু তখন হবে ভিটি, আর ভির জায়গায় বসবে ভি নট কস থিটা নট, আর সাথে বসবে কত টি, শেষ ভি নট কস থিটা নট টি। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, যেহেতু ত্বরণ থাকে না তাই সমবেগ, আর যেহেতু সমবেগ তাই আমরা লিখি এইভাবে এস ইকুয়াল টু ভিটি। আর যেহেতু এক্স লিখছি তাহলে এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগকে বলি আমরা ভিএক্স। আর ভিএক্সের মান তুমি শিখে কিন্তু আসছিলে একটু আগে, যে ভি নট কী হয় ভাই, ভি নট কস থিটা নট হয়, আর তার সাথে কী আছে আমাদের, তার সাথে তো আমাদের টি আছেই, ভি নট কস থিটা নট টি হয়ে গেল। সো এইভাবে আমাদের আসছিল সূত্রটা। সেই দুইটা কথা অবশ্যই মাস্ট মনে রাখতে হবে, 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা গেল। 5 নাম্বারটা আসে বলছে এক্স দূরত্বে উলম্ব সরণ। তোমাকে টি সময় পর উলম্ব সরণ চাইলে এটা ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এক্স দূরত্বে বলতে কি, মনে করো তুমি এবার এই হাইটে আসো, তুমি এখানে এই যে এই জায়গাটায় এই হাইটটা তুমি জানতে চাচ্ছ, এখানে একটা দেওয়াল আছে, তুমি চাচ্ছ তোমার এই বস্তুটা দেওয়ালের উপর দিয়ে যাবে কিনা সেই জিনিসটা বের করতে, হ্যাঁ তুমি জিনিসটা জানতে চাচ্ছ, তাহলে এই তুমি সেটা কিভাবে বুঝতে পারবে, তুমি খেয়াল করো যে এই হচ্ছে আমাদের একটা দেওয়াল আছে, দেওয়ালের উপর দিয়ে যাবে কিনা বুঝবো কীভাবে। সো আমি জানতে চাচ্ছি আমার প্রাসটা এই বিন্দুর উপর দিয়ে যখন যাবে, এই বিন্দুর উপর দিয়ে যখন যাবে তখন কত উলম্ব সরণ দিয়ে যাবে সেটা আমি জানতে চাই। তাহলে তুমি এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে শুরু করে এই যে এই ডিস্টেন্সটা যদি আমাদের এটা দেওয়া থাকে প্রশ্নে, আমরা যদি এটা কখনো দেখি যে দেওয়া আছে, তাহলে মানে এক্সের মানটা দেওয়া আছে, যে আমি এমন জায়গায় এই ওয়াইটা আমি জানতে চাই, হ্যাঁ আমি হচ্ছে গোলাপি ওয়াইটা জানতে চাই, আমি গোলাপি ওয়াইটা জানতে চাই যে এই হাইটটা কত, এই প্রাসটা যেভাবে উড়ে গেল তাহলে এই বিন্দু দিয়ে গেছে না প্রাসটা,
সো এই বিন্দু থেকে এই বিন্দুর যে হাইট, সেই হাইটটা কত, উলম্ব সরণটা কত। সেক্ষেত্রে দেওয়া আছে কি আমাদের এক্স দেওয়া আছে, যে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে আমি এই হাইটটা জানতে চাই। সো এক্স যদি দেওয়া থাকে, তোমার যদি প্রশ্ন এরকম এক্স দূরত্ব, এটা যদি দেওয়া থাকে যে এক্স দূরত্বে উলম্ব সরণ ওয়াই কত, তখন তুমি কি লিখবা? তখন এটা সূত্র আছে হচ্ছে এরকম, এক্স সাথে বসবে হচ্ছে ট্যান থিটা নট, এক্স ট্যান থিটা নট এখানে আমরা পাবো এক্স ট্যান থিটা নট মাইনাস, এখানে আমাদের সূত্রে বসবে দেখো কি, যে উপরে বসবে হচ্ছে জি এক্স স্কোয়ার, আর নিচে বসবে 2v0 স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এটা দিয়ে কিন্তু ডিরেক্ট তোমার চলে আসবে ঘ নাম্বার প্রশ্ন। তোমাকে জিজ্ঞেস করবে ওইখানে একটা নির্দিষ্ট দূরে এই যে এক্সের মান তোমাকে বললো, এই গোলাপি এক্সটা দেওয়া আছে, তোমাকে বললো 12 মিটার দূরে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের উপর দিয়ে যাবে কিনা প্রাসটা। তো 12 মিটার দূরত্বে দেওয়াল, এক্সের মানটা জানো, তো তুমি খালি ওয়াইটা বের করে দেখবা যে ওইখানে যে দেওয়ালটা ছিল, মনে করো দেওয়ালটা ছিল 50 মিটার উচ্চতার। সো তোমার এই ওয়াইয়ের মানটা 50 মিটারের বেশি হয় কিনা, বেশি হলে উপর দিয়ে যাবে, আর কম হলে কি বা আটকা পড়বে। তো এর কিন্তু পরীক্ষাতে প্রচুর দরকার হয়, মনে রাখবো। এক্স দূরত্ব দেওয়া থাকলে সরণ যদি চাই, ওয়াই যদি চাই, তাহলে এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2v0 স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। টি সময় পর যদি সরাসরি সরণ জিজ্ঞেস করে, মনে করো তুমি টি সময় পর আসলে আসো, এই যে এই পয়েন্টে আসো, হ্যাঁ এই পয়েন্টে তুমি আসো, তোমাকে বলো যে ভাই ডাইরেক্ট সরণ কত, তাহলে ডাইরেক্ট সরণটা হবে তোমার এই যে এইটুকু। তোমাকে ডিরেক্ট যদি সরণ জিজ্ঞেস করে, তাহলে ডিরেক্ট সরণ জিজ্ঞেস করলে তোমার এই সরণটা হবে, দেখো এই সবুজ সরণটা হবে কত, এটা। তাহলে আমি এটাকে নাম দিতে হচ্ছে সরাসরি হচ্ছে এস। তোমাকে বললো তুমি টি সময় পরে এখানে আসছো, শুরু করছিলে এই বিন্দু থেকে, আর বর্তমানে তুমি আসো এই বিন্দুতে, এটা তোমার ডিরেক্ট সরণ। তো এই সরণটা কত, দেখো এই যে এক্স বের করছো, এই যে ওয়াই বের করছো, পিথাগোরাস দিয়ে বের করা যায় না, এস বের করে ফেলতে পারবা। তো সরণ তুমি লিখবা, সরণ এস ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার সমান রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার দিয়ে দিবা। আর এক্স আর ওয়াই তো অলরেডি বের করা শিখছো, দেখো টি দিয়ে জানো, টি জানলে তুমি এক্স ওয়াই বের করে ফেলতে পারবা। এইভাবে আসতে পারে। তাহলে সরণের বিষয়গুলো আমরা এই পেজে শিখে ফেললাম। আনুভূমিক সরণ বললে এক্স ইকুয়াল টু v0 cos θ টি, টি সময় পর যদি উলম্ব সরণ বলে তাহলে v0 sin θ টি মাইনাস হাফ জি স্কোয়ার। যদি বলে টি সময় পর না, এক্স দূরত্বে যাওয়ার পর, আমি এক্স দূরত্বে গেছি, এখন এই জায়গাটায় উলম্ব সরণটা কত, এক্স এর মান দেওয়া থাকে, তখন তুমি লিখবা এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2v0 স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। দ্যাটস ইট। চলে আসলে আমাদের এখানকার ব্যাপার। আর যদি ডিরেক্ট শুধু সরণ, ডাইরেক্ট সরণটা কত জিজ্ঞেস করে, তাহলে বের ফেলতে পারবো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাটস ইট। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো আমাদের পরবর্তী আরও কয়েকটা জিনিস এই টাইপ থেকে এখানে আছে। দেখো কি উড্ডয়নকাল, এই যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করলাম, তাহলে এইভাবে করে বস্তুটা সেখানে এসে পড়লো, তাহলে টোটাল কত সময় লাগলো, এই সময়টাকে বলি আমরা উড্ডয়নকাল। আর সেটার সূত্র খুবই সহজ, খুবই ইজি, আমরা সবাই মনে রাখতে পারি এটা। সো টি ইকুয়াল টু আমরা লিখি এইভাবে যে টি ইকুয়াল টু আমরা লিখি কি, এখানে দেখো যে 2v0 sin θ নট, 2v0 sin θ নট ডিভাইডেড বাই কত, জি। সেটা আমাদের এখান থেকে সূত্র ছিল যে 2v0 sin θ নট ডিভাইড হচ্ছে কত, জি। সো এখান থেকে আমাদের সূত্র ছিল এটা, যে 2v0 sin θ নট ডিভাইডেড বাই হচ্ছে কত, জি, তাই না? ওকে, সো মনে রাখবে এটা 2v0 sin θ নট বাই জি কত আসলে সময় পরে মাটিতে পড়বে, আবার মাটিতে ফিরে আসবে, এটাকে উড্ডয়নকাল বলি। এটাকে আরও বলা হয় বিচরণকাল কত, এটা গ নম্বরে ডাইরেক্ট আসে। একটা বস্তুকে এত করে নিক্ষেপ করা হলো, উড্ডয়নকাল কত, বিচরণকাল কত, মাটিতে পড়তে কত সময় লাগবে, এভাবে জিজ্ঞেস করে। কেমন গেল? সো উড্ডয়নকালটা গেল। আনুভূমিক পাল্লা, যখন তোমাকে জিজ্ঞেস করবে আনুভূমিক পাল্লা, তো বুঝতে পারছো আনুভূমিক পাল্লা মানে কি? আনুভূমিক পাল্লা মানে হচ্ছে যে আর যে বস্তুটা এখানে ছিল এই দূরে এসে পড়লো, তাহলে এটাই তো আমাদের সেই আনুভূমিক পাল্লাটা, তাই না? এখান থেকে শুরু করে এই পুরো ডিস্টেন্সটাকে আমরা কি বলি? এই পুরো ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা আর। আর এটার কিন্তু একটা সূত্র আছে। এটা সূত্রটা কি মনে রাখবো তুমি? যে আনুভূমিক পাল্লাকে লিখি হচ্ছে আমরা, খেয়াল করো, এই আনুভূমিক পাল্লাটাকে আমরা লিখি হচ্ছে আর দ্বারা। আমি এখানে আর দ্বারা লিখে দিচ্ছি যে আর ইকুয়াল টু সূত্রটা কী হবে? সূত্রটা হবে হচ্ছে এরকম যে v0 স্কোয়ার সাইন 2 θ নট ডিভাইডেড বাই হচ্ছে কত, জি। v0 স্কোয়ার সাইন 2 θ নট ডিভাইডেড বাই জি। তাহলে এটা মনে রাখবো, এবং এটা আমাদের প্রচুর কাজে লাগবে গ নম্বরে। এখান থেকে একটা কথা আমরা আলাদাভাবে মনে রাখবো, শিখে রাখবো। সেই কথাটা কি শিখে রাখবো আমি সাইড নোট দিয়ে দিচ্ছি। যদি এখানে আমাদের এই থিটা নটের মানটা স্পেশালি 45 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের আর এর মানটা ম্যাক্সিমাম হয়। আর আমাদের পরীক্ষাতে এই তথ্যটা দরকার হয় যে থিটা নট 45 হলে আরটা ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্সিমাম হয় মানে কি, যে আমাদের এই যে এখানে আমাদের হচ্ছে আরটা ম্যাক্সিমাম হবে মানে কি, যে সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। তুমি একটা বস্তুকে নিক্ষেপ করলা, সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে, সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে, আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। পাল্লা বলতে আসলে কি, একটা আনুভূমিক দূরত্ব কিন্তু, তাই না? দেখো পাল্লাটা আসলে কি, একটা আনুভূমিক বরাবর্তী দূরত্ব। সো এটা তুমি মনে রাখতে পারো যে সর্বাধিক আনুভূমিক দূরত্ব বা সর্বাধিক পাল্লার কথা যদি কখনো বলে প্রশ্নে, তাহলে সেক্ষেত্রে কি হয় যে আরটা ম্যাক্সিমাম কখন হয়, যদি 45 ডিগ্রি হয়। আর ম্যাক্সিমামের কথা বললেই তুমি 45, এটা অটোমেটিক নিজে নিজে বসাই দিবা, তোমাকে বলবে না তখন, কিন্তু মনে রাখতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা।
সর্বাধিক উচ্চতা, তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করলাম এই বস্তুটা আসলে সর্বাধিক কত উচ্চতায় থাকবে, ধরলাম এই যে এটাই সেই সর্বাধিক উচ্চতা, এই বস্তুটা এই সর্বাধিক উচ্চতায় যা আছে এই সর্বাধিক উচ্চতা কত, এটাকে বলি আমরা এইচ, এটাকে বলি আমরা এইচ ম্যাক্স বা এইচ বলি। তো এটার একটা সূত্র আছে আমাদের এরকম, সূত্রটা ছিল কি আমাদের, এখানকার সূত্রটা ছিল হচ্ছে আমাদের, খেয়াল করো এটা আমার লেখা হয়ে গেছে আমাদের, এটা আমরা বুঝে গেছি। এরপরে দেখো এইচ ম্যাক্সেরটা কী ছিল, এইচ ম্যাক্সেরটা ছিল হচ্ছে আমাদের ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে 2g, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, তাহলে এইচ ম্যাক্স হবে এটা। তাহলে এই যে তিনটা সূত্র, এই তিনটা অনেক কমন, এই তিনটা, আর আরেকটা হচ্ছে বেগ নির্ণয় করো, টি সময় পর বেগ। দেখো আমি গোলাপি কালার দিয়ে দিচ্ছি, এটা এই তিনটা, আর টি সময় পর বেগের যেটা ছিল এই যে আমাদের টি সময় পর বেগ, এই যে গোলাপি তিনটা, এই 2 নাম্বারটা, তারপরে হচ্ছে এখানে এই 7, 8, 9, এই 2, 7, 8, 9 থেকে তোমার পরীক্ষাতে 3 মার্কস আসবে, এর সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। সো এই তিনটা খুব ভালো মতো মনে রাখো, এখানে জাস্ট ফর্মুলা মনে রাখলে আর কিছুই মনে রাখতে হবে না। তাহলে গেল তোমার এইটা, তুমি এখান থেকে বুঝে গেলা যে তোমার এই জায়গা থেকে যে হচ্ছে এই জিনিসগুলো কত কত হবে, যে সর্বাধিক উচ্চতা কত হবে, আর কত হবে, টি কত হবে, এটা। এবার আমরা আসি সর্বাধিক উচ্চতায় উঠতে সময় কত লাগবে। আমি তো জানতাম মোট সময় লাগে হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ 2 ভি নট সাইন থিটা নট বাই জি। এখন যদি আমি শুধুমাত্র জানতে চাই ভাই যে এইখান থেকে শুরু করে এই যে সর্বাধিক উচ্চতায় উঠলাম, এই সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়, সেই সময়টা কত জিজ্ঞেস করে মাঝে মাঝে, তখন ছোট হাতে টি দিবা, তখন তুমি লিখবা হচ্ছে সূত্রটা যে ভি নট সাথে হচ্ছে কত সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, অনলি জি। তার মানে দেখো 2 ওইটা আসলে থাকবে না, খালি 2টা থাকবে না, 2টা থাকবে না। তার মানে কি, মানে পুরোটা যদি 4 সেকেন্ড লাগে তাহলে এখানে আসতে লাগবে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে উঠবে, 2 সেকেন্ডে নামবে, ঠিক আছে, যদি পুরোটা 4 সেকেন্ড লাগে, এই হচ্ছে ব্যাপারটা। তো ভি নট সাইন থিটা নট বাই জি মনে রাখবো। সর্বাধিক উচ্চতায় বেগের উলম্ব উপাংশ বলেছিলাম, সর্বাধিক উচ্চতায় বেগের এই উলম্ব উপাংশ, যে এই জায়গাটায় বেগের উলম্ব উপাংশটা কত হয়, 0 হয়, কারণ এখানে মানটা আস্তে 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 কমতে কমতে এখানে এসে 0 হয়ে যায়। কারণ এই যদি উপাংশ 0 না হয় তো বস্তু আরও উপরে উঠতো, কিন্তু এই সর্বাধিক উচ্চতার পরে তো বস্তু আর উপরে ওঠে না, নিচের দিকে নামা শুরু করে, তারপর উপরের দিকের বেগ আসলে নাই। তো বেগটা কত, ভি ওয়াই সমান 0 মনে রাখবো। সর্বাধিক উচ্চতায় বেগের আনুভূমিক উপাংশ, সেটা যেখানেই হোক, সর্বাধিক উচ্চতা যে কোনো পয়েন্টে হোক, শিখছি না, এটা ধ্রুবক থাকে, তাহলে কি হয়, ভি নট কস থিটা নট, শেষ। সর্বাধিক উচ্চতায় বেগ কত, তাহলে বলো সর্বাধিক উচ্চতায় বেগ যদি বের করতে বলে, তুমি তো রুট ওভার এভাবে লিখবা যে ভাই আমরা জানতাম যে কোনো সময় পর বেগ রুট ওভার ভি এক্স স্কোয়ার যোগ হচ্ছে ভাই ভি ওয়াই স্কোয়ার হয়, কিন্তু এখানে তো এই ভি ওয়াই স্কোয়ারটা শূন্যই, হ্যাঁ, এই ভি ওয়াইটা তোমার শূন্য, তাই না, এটা তো আমাদের শূন্যই হয়ে যাচ্ছে, এটা শূন্য। সো এটা যদি শূন্য হয় তাহলে আলটিমেটলি আমি এটা যদি শূন্য পাই, তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে কত, দেখো এই স্কোয়ার রুট কাটা, তাহলে আলটিমেটলি আমরা শুধু পাচ্ছি এখানে কত, শুধু পাচ্ছি এখানে হচ্ছে ভি এক্স, তো ভি সমান ভি এক্স, অনলি ভি এক্স। তাহলে মনে রাখবো সর্বাধিক উচ্চতায় বেগ মানে কত, ভি এক্স, সর্বাধিক উচ্চতায় বেগ মানে কত, ভি নট কস থিটা নট, একই কথা। ওকে, তাহলে যদি কখন জিজ্ঞেস করে সর্বাধিক উচ্চতায় বেগ শূন্য হয়, এটা কথাটি সত্য না, সর্বাধিক উচ্চতায় বেগ শূন্য হয় না, সর্বাধিক উচ্চতায় বেগ ভি এক্স হয়, ভি নট কস থিটা নট হয়, ভি ওয়াই শূন্য হয়, বেগের উলম্ব উপাংশ শূন্য হয়, কিন্তু টোটাল বেগ কিন্তু শূন্য হয় না এখানে, হ্যাঁ। আচ্ছা গেল, তবে সর্বাধিক উচ্চতায় গতিশক্তি জিজ্ঞেস করতে পারে। সো ওকে ফাইন, গতিশক্তি জিজ্ঞেস করলে তুমি কী করবা, লিখবা আমরা জানি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, আর ভি এর জায়গায় তুমি কী লিখবা, এই যে তুমি জানো সর্বাধিক উচ্চতায় বেগ মানে তো ভি এক্স, তাই তুমি এখানে লিখে দিবা সর্বাধিক উচ্চতায় বেগ মানে হাফ এম ভি এক্স স্কোয়ার, ডান হয়ে গেল। সর্বাধিক উচ্চতায় গতিশক্তি কত, হাফ এম ভি এক্স স্কোয়ার, ডান। যদি বলো সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি কত, ওকে, এটাও কোনো সমস্যা না, আমরা জানি বিভব শক্তি বস্তুরা এই হাইটে আসে, তাহলে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাহলে ক্যাপিটাল এইচ, আর আমরা তাহলে লিখবো এম জি ক্যাপিটাল এইচ, হয়ে গেল। আর ক্যাপিটাল এইচ তো বের করো তুমি জানোই, এই যে, সো এভাবে বের করে ফেলতে পারবা। সর্বাধিক উচ্চতায় মোট শক্তি, তোমাকে প্রশ্নে বলতে পারে যে সর্বাধিক উচ্চতায় যে যান্ত্রিক শক্তি আর 1 সেকেন্ড পর যে যান্ত্রিক শক্তি, দুইটা যান্ত্রিক শক্তি সমান কিনা, মোট শক্তি সমান কিনা, এভাবে বের করো, তোমাকে বলে, তখন তুমি সর্বাধিক উচ্চতায় দেখো আরামসে বের করে ফেললা, এম জি এইচ হাফ এম ভি এক্স স্কোয়ার। সর্বাধিক উচ্চতায় মোট শক্তিটা কত, মোট শক্তি কী হবে, আগের মতোই ইপি যোগ ইকে হয়, আমরা জানতাম যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি কী হয়, বিভব শক্তি যোগ গতিশক্তি যোগ করলে মোট শক্তি পাওয়া যায়, দ্যাটস ইট। নাও 11 নম্বরটা দেখো, যে কোনো সময় পর গতিশক্তি, তোমাকে বললো টি সময় পর গতিশক্তি, সময় পরে বললো কি 1 সেকেন্ড, যখন বললাম তোমাকে আমি যে ভাই 1 সেকেন্ড পরে যে মোট শক্তি থাকবে আর 1 সেকেন্ড আর সর্বাধিক উচ্চতায় যে হচ্ছে মোট শক্তি থাকবে সেটা সমান কিনা, তো তুমি যদি 1 সেকেন্ড পর মোট শক্তি বের করতে চাও, আগে তো বিভব শক্তি গতিশক্তি বের করে নিতে হবে। তো সেটা জিজ্ঞেস করেছে যে কোনো সময় পর গতিশক্তি ইকে কত হবে, তো এখানে ওর সূত্র আগের মতোই হবে, তুমি কীভাবে লিখবা খেয়াল করো, তোমাকে আমি সব প্যাটার্ন দেখাই দিচ্ছি। তুমি কী লিখবে এখানে, যে হাফ, এখানে হাফ তো থাকবেই, হাফ এম ভি স্কোয়ার, এখানে কিন্তু ভি এক্স আর হবে না, ভি স্কোয়ার হবে, এই ভিটা পাবো কই, এই ভিটা তুমি এখান থেকে পাবা, আমি লিখে দিচ্ছি, দেখো এখান থেকে তুমি এই ভিটা বের করে নেবা কি, আমরা জানি কি ভি ইকুয়াল টু রুট ওভার
মনে পড়ে যে ভি এক্স স্কোয়ার যোগ ভি ওয়াই স্কোয়ার, আর যে কোনো সময় পর মানে কি যে টি সময় পর, আমরা জানি যে টি সময় পর বেগ। সো টি সময় পর বেগটা তুমি এভাবে লিখে নিবা। আর যেখানে ভি এক্স আর ভি ওয়াই এর মান তো তুমি অলরেডি শিখে গেছো কীভাবে বের করতে হয়, আমরা অলরেডি দেখেছি অন্য পেজগুলোতে। সো এই হচ্ছে আমাদের এখান থেকে কাহিনী, এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে কেমন। সো আশা করি পারবা এটা। হাফ এম ভি স্কোয়ার লেখাটা। আর ইপি কী হবে, ইপি জায়গায় তুমি লিখবা এমজিএইচ, তো তুমি লিখবা এমজিএইচ লিখবো না। এবার আমি তো 1 সেকেন্ড পরে আছি, 1 সেকেন্ড পর তো আমি এই টোটাল এইসে যাই না, আমি সাপোজ এখানে আসি। আমি যদি এখানে থাকি 1 সেকেন্ড পর যদি আমি এখানে থাকি, তাহলে এটাকে আমি এইচ না দিয়ে কী দিতে পারবো, ওয়াই দিতে পারবো। তো তখন তুমি লিখবা কি এমজি ওয়াই, এটাই তো তোমার উচ্চতা হয়ে গেল। আবার একইভাবে তোমাকে আমি লিখে দিচ্ছি এই জায়গাটার মধ্যে যে এখানে আমাদের এই ওয়াই সমানটা আবার কী হবে, যেখানে এই ওয়াই সমান আমরা অলরেডি লিখে এসেছি যে টি সময় পর ওয়াই বের করার সূত্র ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। মনে করে দেখো তো লিখেছি কিনা, ইয়েস লিখেছি আমরা। সো ডান হয়ে গেল, তোমার দুইটা জিনিস দরকার ছিল তুমি লিখে ফেলতে পারলা। আর মোট শক্তি বলে কি ইপি যোগ ইকে, এই তো। সো এই নানানভাবেই তোমাকে জিজ্ঞেস করতে পারে। সো তুমি এভাবে এগুলো মনে রাখলে কোনো ব্যাপারই হবে না আসলে। আরও 2-3টা জিনিস আমরা স্পেশালি মনে রাখবো, আমাদের মোটামুটি জিনিসগুলো শেষ, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই টাইপ থেকে আমরা চলে যাচ্ছি এই 12 নম্বরটার মধ্যে। এই 12 নম্বর কিন্তু একটা সিকিউ। সো এই সিকিউ জানার জন্য এই থিওরিটা তোমার একটু জেনে রাখতে হবে। দেখো কি বলেছে, বলছে এম সমান বিএন হলে এবির দৈর্ঘ্য কত। এম সমান বিএম মানে কি, এ দেখো এখানে একটা উচ্চতা, এটা একটা উচ্চতা। আমরা এই প্রাসের মধ্যে এমন দুইটা উচ্চতা পাবো যে উচ্চতাগুলো সমান। মনে করো আমি তোমাকে দেখাচ্ছি এখানে, আমি তোমাকে দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে যে এই উচ্চতাটা, যে এখানে একটা উচ্চতা পাইলাম আমি, আবার দেখো এখানে একটা উচ্চতা পাইলাম আমি। হ্যাঁ, তো দেখা যাবে প্রাসের মধ্যে এমন দুইটা উচ্চতা পাওয়া যাবে যারা সমান সমান আসলে। তো এমন দুইটা উচ্চতা যদি সমান সমান পাওয়া যায়, আমরা আসলে ওই দুটো সমান উচ্চতার মধ্যবর্তী যে দূরত্ব, যেমন দেখো এখানে যে উচ্চতা পাইলাম, এখানে যে উচ্চতা পাইলাম, তো ধরে নিলাম যে এই দুটো উচ্চতা আসলে দেখা যাচ্ছে যে সমানই। তাহলে এই প্রাসের মধ্যে এরকম দুইটা বিন্দু পাওয়া যাবে যেখানে দুইটা উলম্ব উচ্চতাটা সমান হবে। সো ওই দুইটা যেখানে যেখানে এই উলম্ব উচ্চতাগুলো সমান, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এটা পরীক্ষায় মাঝে মাঝে দেয়। তোমাকে পরীক্ষায় বলবে এম সমান 4 মিটার, বিএন সমান 4 মিটার, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, এবি কত, তখন তুমি কীভাবে বের করবা? তখন তুমি বেসিক্যালি এই সূত্রটা অ্যাপ্লাই করবা যে এক্স দূরত্বে তুমি যদি দেখো ভাই যে এই যে দেখো সমীকরণের দিকে তাকাও, সমীকরণ কি এক্সের উপর স্কোয়ার আছে না, দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ সলভ করলে কয়টা মান পাওয়া যায়, 2টা মান পাওয়া যাবে, এক্সের 2টা মান। সো এক্সের 2টা মান মানে কি আসলে, দেখো কি লিখবো আমরা, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, করে ওয়াইয়ের মান কত বসাবো, এই যে আমাদের ওয়াইয়ের মান তো এখানে দেওয়াই থাকবে। এই যে এটা আমাদের ওয়াই, সাপোজ এটা হচ্ছে 4 মিটার, তাহলে ওয়াই সমান 4 মিটার, তাহলে এটাও আমাদের ওয়াই হবে সেম ওয়াই। কিন্তু যদি এটা 4 মিটার হয়, এটাও 4 মিটার, এই তুমি এটা তখনই বের করতে পারবে এভাবে যদি সমান সমান হয়। সো এটা 4 মিটার, তো এখানে তুমি ওয়াইয়ের যে কত বসাবা, 4 বসাবা, হয়ে গেল। এটা 4 বসাবা, এক্সের মানটা তুমি জানো না, বের করবা ট্যান থিটা নট তুমি লিখবা, থিটা নট তুমি জানো, প্রশ্নে দেওয়া থাকবে থিটা নটটা, ভি নট কত বেগে মারছো সেটা প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে। এবার তুমি সব কিছু বসালে দেখো একটা সমীকরণ দাঁড়া হবে। এখানে একটা মান, এখানে সামথিং এক্স, মনে করো 10x, এখানে সামথিং মনে করো 5x স্কোয়ার। তা তুমি অনেকটা একটা সমীকরণ পাবা যে 4 = 5x - 10x স্কোয়ার, কথার কথা এর একটা সমীকরণ পাবা। এখন সব কিছু এক পাশে নিলে এইখান থেকে কি এক্সের মান বের করা পসিবল না মিডল টার্ম করে, তবে তুমি মিডল টার্মটা ক্যালকুলেটারে করবা, কারণ নর্মালি করতে গেলে অনেক কষ্ট হবে, দশমিক থাকবে। ক্যালকুলেটারে তুমি মিডল টার্ম করবা, করে এখানে তুমি x2 পাবা, এখানে তুমি x1 পাবা। এই যে x2 আর x1 যে পাবা, এই দুইটা মান তোমার দরকার। x2 কোনটা, x2 বলতে বোঝাচ্ছি আমরা যে এখান থেকে শুরু করে সবচেয়ে দূরে যে এইটা পাইছিলাম আমরা, সবচেয়ে বড় যে মানটা পাবো সেটা হচ্ছে তুমি x2 ধরবা, যে বড় মানটাকে তুমি x2 ধরবা, আর যেটা ছোটো পাবা কাছাকাছি, তো এই যে এটা হচ্ছে কাছাকাছি ডিস্টেন্স আছে, কাছাকাছিটা, সো কাছাকাছিটাকে তুমি x1 ধরবা। তাহলে দেখো এই পুরো x2 থেকে যদি তুমি ছোটো x1 বাদ দাও, তাহলে মাঝখানটা পাওয়া যাচ্ছে। তাই আমরা এটা করেছি, দেখো যে লিখেছি কি এই সমীকরণটা লিখবো, এখানে মান বসাবো, এই যা মান জানি বসাবো, এক্সের 2টা মান বের হবে সলভ করলে ক্যালকুলেটারে। সো তারপরে তুমি একটা থেকে একটা বিয়োগ দিয়ে দেবা, বড় থেকে ছোটটা বিয়োগ দিবা, তুমি পেয়ে যাবা সেই এবি এর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা কোন এবি এর দৈর্ঘ্য, এমন দুইটা হাইট যেই দুটো হাইট সমান। মনে করো এখানে আছে y = 2, এখানে y = 2, তাহলে ওই যে y = 2 এইদিকে, y = 2 এদিকেও আছে, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, এবি। এভাবে মনে রাখবো, পরীক্ষাতে সরাসরি চিত্র এঁকে দেওয়া থাকে। সো এটা তুমি এভাবে করে কিন্তু একটু মনে রেখো এই জায়গাটা থেকে, ঠিক আছে। সো আমি লিখে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের সেই আসলে, এখানে আমি লিখে দিচ্ছি যে আমাদের x2 বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে x2, বড়টা হচ্ছে আমাদের কি x2, এটা হচ্ছে আমাদের x2, আর এই যে ছোটটা হচ্ছে আমাদের কি x1। তো x2 থেকে x1 বাদ দিলে আমরা সেই এবিটা পেয়ে যাবো, দ্যাটস ইট। সো এভাবে এটা দরকার হতে পারে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা সৃজনশীল অলরেডি এসেছে, তোমারও আসবে। আরও দুইটা কথা, tan α = 4h/r, এই একটা ছোট্ট আমরা প্যাটার্ন মনে রাখবো, এখানে তুমি একটা MCQ কমন পাবা।
যে tan আলফা সমান 4h/r। প্রশ্নে জিজ্ঞেস করে আলফার মান কত হলে এইচ এবং আর সমান হবে। তো তুমি যদি এইচ এবং আর এর মান সমান বসাও, এইচ কাটাকাটি করো, tan ইনভার্স 4, আর সেটা করলে উত্তর আসবে 76 বা 75.9 ডিগ্রি। তো তুমি সরাসরি মনে রেখো এমসিকিউর জন্য। আর এই তথ্যটা মনে রেখো, এটা তোমার কাজে লাগবে। tan আলফা সমান 4h/r, এইচ আর এর সম্পর্ক এটা। আরেকটা কথা হচ্ছে এইচ এবং আলফা এবং 90 মাইনাস আলফা। আলফা বলতে কি বোঝাচ্ছি আমরা? থিটা নট আর কি, একই কথা। আলফা বা থিটা নট এখানে আমরা একই জিনিস বোঝাইছি। কিন্তু যেহেতু থিটা নট লেখা, আমরা বরঞ্চ থিটা নট লিখলেই বেটার হয়। আমি এখানে থিটা নট লিখে দিচ্ছি, কারণ আমি থিটা নট দিয়েছি রাখছি, থিটা নট এবং 90 ডিগ্রি মাইনাস থিটা নট। আর এখানেও আমরা লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে জিনিসটা, যে tan থিটা নট আর কি। হ্যাঁ, আলফা দিয়েও লেখা যাবে, সমস্যা নেই। তো আমরা মেনটেন করলাম জিনিসটা। থিটা এবং থিটা নট এবং 90 মাইনাস থিটা নট এর ক্ষেত্রে কী হয় দেখো, মনে করো আমি দুইটা বস্তুকে এমনভাবে নিক্ষেপ করলাম, একটাকে নিক্ষেপ করলাম মনে করো 40 ডিগ্রিতে, এটাকে নিক্ষেপ করছি কত ডিগ্রিতে? 40 ডিগ্রিতে। আমি আরেকটা বস্তুকে নিক্ষেপ করলাম হচ্ছে 50 ডিগ্রিতে, কিন্তু দেখা যাবে দুই জায়গায় এক জায়গায় গিয়েই পড়ছে। তাহলে এমন দুইটা কোণ আছে, যেই দুইটা কোণের জন্য কি হয়, যেই দুইটা কোণের জন্য আর এর মানটা সমান হয়, যদি তুমি ভি অন্যান্য জিনিসপাতি ঠিক রাখো, তাহলে দেখা যায় যে এখানে 40-এ মারলেও যত দূরে যাবে, 50-এ মারলে এত দূরেই যাবে। এবং সেটা তুমি বুঝবা কীভাবে? খেয়াল করে দেখো, দুটো যোগ করলে 90 হয়। আমি যদি 30-তে মারতাম, কেউ যদি 60-তে মারতো, দুজনের বস্তু এক জায়গায় গিয়েই পড়তো, কারণ 60 আর 30 যোগ করলে 90 হয়। তাহলে বলো, আমি মারলাম 15-তে, তুমি আর কত বেগে? সেম আমার সমান বেগেই মারবা, আর কত কোণে মারলে একই জায়গায় গিয়ে পড়বে? একটা 15, তাহলে বাকিটা হিসাব করলে কত আসবে? 75 আর 5 80, 10 90, তাহলে 75 আর 15 ডিগ্রিতে মারলে এক জায়গায় গিয়ে পড়ে আসলে। হ্যাঁ, যদি বেগ ঠিক থাকে। ওটাই লেখা, থিটা 90 মাইনাস থিটা, একটা 15, আটা কত? 75 মানে কি 90 মাইনাস 15, তাই 75 আসবে এরকম। সো এই ব্যাপারটা এমসিকিউ আসে মনে রাখবো। এই হচ্ছে 14টা জিনিস, তুমি প্রথম টাইপ থেকে এই 14টা জিনিস যদি মনে রাখতে পারো, ভাই তোমার এখান থেকে আর কোনো আসলে প্যারা খেতে হবে না। A to Z সব তুমি আসলে এখানে পেয়ে যাবা, সব কিছু পেয়ে যাবা। এখন দেখো, এই টাইপের সব কিছু তুমি পেয়ে গেলা। এখন আমরা দেখো চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী যে টাইপটা, সেই পরবর্তী টাইপের মধ্যে পরবর্তী টাইপটা আমাদের কি ছিল, যে হচ্ছে এই উচ্চতা হতে আমরা আনুভূমিকভাবে নিক্ষেপ করব। তাহলে কী কী জিনিস জানতে হবে? তবে এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে বলে যাই, আমি কিন্তু শুধু এখানে সূত্র দেখাচ্ছি না, অঙ্কগুলো কীভাবে আসতে পারে সেগুলো কিন্তু বলছি। সো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। শুধু কিন্তু সূত্র না, যে খালি সূত্র না, শুধু সূত্র না, কীভাবে অঙ্ক আসতে পারে, কোন কেইজে কেমন বলতে পারে, সেগুলো কিন্তু বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আরেকটা প্রশ্ন তোমাকে বলতে পারে, দেখো এখানে আমরা শিখছিলাম যে একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম, আচ্ছা ঠিক আছে, যে তার নিক্ষেপণ বেগের মানটা এত। মাঝে মাঝে জিজ্ঞেস করবে বস্তু যখন ভূমিতে পড়বে একই কোণে পড়বে কিনা, ভূমিতে পতিত হওয়ার সময় কোণ কত, সো এভাবে জিজ্ঞেস করতে পারে। সো আমরা এখানে সেই কথাটা একটু ছোটো করে লিখে রাখি, যে নিক্ষেপণের পর যখন ভূমিতে পড়বে, তাহলে ভূমিতে পড়ার সময় কোণ। সো এটাও তুমি কিন্তু পরীক্ষা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে নিক্ষেপণ কোণ আর ভূমিতে পড়ার কোণ এক কিনা, এভাবে জিজ্ঞেস করে। দেখো, তাই আমি প্রশ্নটা সহ লিখে দিচ্ছি, যে নিক্ষেপণ কোণ, এগুলো কিন্তু এক একটা প্রশ্ন। সো কথাগুলো শুনলেই তোমার প্রশ্নের উত্তর আলাদা শিখতে হবে না, পারবা। সো নিক্ষেপণ কোণ নিক্ষেপণ কোণ এবং ভূমিতে পড়ার সময় কোণ, ভূমিতে পড়ার সময়, সে উঠতেছে তাহলে এক সময় তো পড়বে আবার, তো ভূমিতে পড়ার সময়কার কোণ সমান হয় কিনা, সমান হবে সো সমান হবে কি, তো এভাবে জিজ্ঞেস করে। তো নিক্ষেপণ কোণ তো তুমি জানোই ভাই, এই থিটা নট। তো তোমাকে কী বের করতে বলে? তোমাকে চেক দিতে বলে যে তুমি যে নিক্ষেপণ করলা থিটা নটে, আর ভূমিতে পড়ার সময় যে তার একটা কোণ পাবো থিটা, এই দুইটা আসলে সমান কিনা। সো যখন আমরা আনুভূমিকভাবে নিক্ষেপ করি, ভূমি হতে নিক্ষেপ করি, তখন দেখা যায় সমান হয়। সো ভালো কথা, আমরা দেখি সমান হয় কিনা। তুমি থিটা বের করবা কীভাবে? এই যে সূত্র রেডি, tan থিটা সমান v/vx। আর তুমি যখন এখান থেকে লিখবা ভূমিতে পড়ার কোণ, আমি এখানে লিখে দেখাচ্ছি। তাহলে এই যে ভূমিতে পড়ার সময়কার কোণ কোনটা? ভূমিতে পড়ার সময়কার কোণ হচ্ছে আমাদের থিটা। তো থিটা সমান কী হবে? tan ইনভার্স vy/vx। এই যে vy/vx, ভালো কথা, vy কত হবে লিখে দিচ্ছি, যেখানে তোমার vy হবে হচ্ছে v0 sin থিটা নট টি ক্যাপিটাল টি, না সরি, v0 sin থিটা মাইনাস gt, জি ক্যাপিটাল টি। এখানে ক্যাপিটাল টি হবে, কারণ কি পুরোটা মাটিতে পড়ার সময় কি পুরোটা উড়ে, তখন তো টি সময় পর পড়ে, তাহলে তোমাকে এখানে ক্যাপিটাল টি দিতে হবে। এতটুকুই তোমার হচ্ছে এখান থেকে শুধুমাত্র কাজ। আর vx এর মধ্যে কোনো প্যারা নাই, vx কি হবে? v0 সাথে বসবে কত আমাদের? cos থিটা নট। সো এই হচ্ছে আমাদের একটা জিনিস, তো এটা তোমার এখান থেকে কাজে লাগতে পারে কিন্তু, কেমন? সো এটাকে মনে রেখো। এই তোমাকে আমি এখান থেকে বলে দিলাম, এই জিনিসটা তোমাকে আমি কিন্তু বলে দিলাম, যে ভূমিতে পড়ার সময় আবার কোন কত হবে, একইভাবে বের করা যাবে। সো দ্যাটস ইট। এই ছিল আমাদের এখানে প্রথম টাইপের যাবতীয় যা যা কিছু বলতে পারে। এখন আমরা দেখব হচ্ছে যে এই যে এভাবে করে একটা বস্তুকে আমরা আনুভূমিকভাবে মারছি, তো সেটাই হিসেবে পড়বে। এখানে সৃজনশীল এভাবে দেয় যে একটা প্লেন যাচ্ছে, প্লেন থেকে একটা বোমা নিক্ষেপ করা হলো,
সো এই বোমাটা এইখানে শত্রুর একটা ঘাঁটি আছে, শত্রুর ঘাঁটি। সো এই শত্রুর যে ঘাঁটি আছে এই জায়গাটায়, হ্যাঁ, শত্রুর ঘাঁটি। সো এই শত্রুর ঘাঁটিতে আঘাত করবে কিনা এরকম টাইপের সিকিউরিটিকু দিবে। হ্যাঁ, যে একটা বস্তু এভাবে একটা প্লেন বা একটা উড়োজাহাজ এভাবে উড়ে যাচ্ছে, আর ওইখান থেকে একটা বোমা নিক্ষেপ করা হলো, মিসাইল মারা হলো, এই মিসাইলটা এভাবে করে এসে এই শত্রুর ঘাঁটিতে পড়বে কিনা। তাহলে দেখো রকেটটা যে উড়ে যাচ্ছিল বা উড়োজাহাজটা বা যুদ্ধ বিমানটা যে উড়ে যাচ্ছিল, এই যুদ্ধ বিমান কিন্তু এভাবে এই দেখো আনুভূমিকভাবে যাচ্ছিল, আর আনুভূমিক যখন সে যাবে যখন সে মিসাইলটা কিন্তু আনুভূমিকভাবেই ফেলে, মানে কাছে খুলে দেয়। সো মিসাইলটা এভাবে করে যে পড়ার সময় এভাবে করে সে পড়ে যায়। সো মিসাইল টাইপের জিনিসপাতি দিলে তুমি বুঝবা এভাবে, এই উচ্চতা থেকে মিসাইল টিসাইল যদি মারে তখন তুমি বুঝে নিবা যে এটা আসলে কোন টাইপ, এটা আসলে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। আর এই টাইপের ক্ষেত্রে তুমি মাস্ট এটা তুমি ধরে নিবা যে এখানে কত কোণে নিক্ষেপ করা হচ্ছে, এখানকার নিক্ষেপণ কোণটা হচ্ছে 0 ডিগ্রি, এটা তুমি মাস্ট ধরে নিবা যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে কত কোণে মারা হচ্ছে 0 ডিগ্রিতে। এভাবে যাচ্ছিল যেতে সোজা এখানে মারছে, সোজা মারছে, তার মানে কি 0 ডিগ্রি, আনুভূমিক বরাবর মারছি, হ্যাঁ, তার মানে 0 ডিগ্রি। কত কোণে মারা হয়েছে? v0 বেগে মারা হয়েছে, θ0 কোণে মারা হয়েছে। সো ভালো কথা। এখন কি জানতে চাই যে আমরা কয়েকটা জিনিস জানতে চাই, কত সময় পরে পড়বে, কত দূরে গিয়ে পড়বে, এই জাতীয় কয়েকটা জিনিস, মানে যে কোনো মুহূর্তে পর তার বেগ কত, বেগের দিক কত, এগুলো আমরা বের করতে চাই, এই 2-3টা জিনিস। তো চলো তাহলে আমরা একবার ছোট্ট করে একবার চোখ বুলাই নিই। প্রথমে আমি লিখি টি সময় পর বেগ। তো টি সময় পর বেগ কত হবে, এই যে মারলাম আমি। তো টি সময় পর বেগ কত হবে? আগের মতোই সূত্র, v = vx² + vy², শেষ, আর কিচ্ছু না, আগের মতোই v = vx² + vy²। যদি বলে বেগের দিক কত, tan ইনভার্স vy/vx, 1 সেকেন্ড পর বেগের দিক কত, এই যে টি সময় পর বেগ আর টি সময় পর বেগের দিক, এই যে tan ইনভার্স vy/vx, 1 সেকেন্ড পর বেগ কত, 1 সেকেন্ড পর বেগের দিক কত, একই সূত্র, কিন্তু একটু চেঞ্জ হবে থিটার জায়গায়। আমরা আগে শিখছিলাম কত, vx কি হয় v0 cos θ0। এবার θ0 এর মানটা তোমাকে বলে দেয় না, কিন্তু মুখস্থ, এই যে θ0 0 ডিগ্রি, তো বসাই দিলে 0, কারণ আনুভূমিকভাবে মারছে। তাহলে v0 cos 0 মানে 1, তো v0 থাকে। তো তুমি সরাসরি এটা মুখস্থ রাখতে পারো চাইলে, মন চাইলে, যে এখানে কি হবে v0। আর কেউ যদি মুখস্থ না করছো, আগেরটা মুখস্থ করছো, এটা রাখবা v0 cos θ0, তবে এক্ষেত্রে θ0 কত, 0। আর vyটা কত হবে, v0 sin θ0 প্লাস gt। এবার প্লাস gt কেন, দেখো বস্তুটা সরাসরি নিচের দিকে কিন্তু নামছে, আর আগেরবার কিন্তু বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছিলাম, নিচে নামছে, উপরের দিকে নিক্ষেপ করছিলাম। সো v0 sin θ0 কী হবে, প্লাস gt হবে। এই কথাটা মনে রাখবা, v0 θ0 এর মান তো 0, তাহলে শুধু gt থাকে। তো কেউ চাইলে আলাদাভাবে মনে রাখতে পারে, v হচ্ছে v0 আর vy হচ্ছে কত, gt, এভাবে মনে রাখতে পারে কেউ vx vyটা। আর মনে না রাখলেও হবে, সমস্যা নেই, তুমি আগেরটা মনে রাখবা। কিন্তু এখানকার এটা তোমাকে বিশেষভাবে মনে রাখতেই হবে, এখানে কিন্তু সূত্রটা কিন্তু ভাই কি প্লাস আছে, প্লাস, হ্যাঁ, এতটুকুই খেয়াল করতে হবে। সো 1 নম্বর জিনিসটা ডান, 1 নম্বরটা হয়ে গেল আমাদের। 2 নম্বরটা আসি উড্ডয়নকাল। বস্তুটাকে মারলাম, কত সময় পর লাস্টে সেখানে পড়বে, উড্ডয়নকাল, বিচরণকাল। এক্ষেত্রে সূত্র দাঁড়া হচ্ছে টি সমান √2h/g, √2h/g। h মানে কি, এই যে যত উচ্চতা থেকে আমি মারছি ওই উচ্চতাটা হচ্ছে আমাদের h, শেষ। এখন তোমাকে এই যে বললো যে এখান থেকে মারলা, ভালো কথা, তো এইভাবে করে এসে এইখানে এসে পড়লো, তাহলে এই আনুভূমিক দূরত্বটা কত, এখান থেকে মারছি মানে কি, আমি এই লেভেল বরাবর ছিলাম, আনুভূমিক বরাবর এখানে ছিলাম, আসলে আমি এ বিন্দুতে ছিলাম, আর লাস্ট এখানে এসে পড়লো হচ্ছে বস্তুটা, তাহলে বি বিন্দু। সো ছিলাম এই বরাবর, মানে এখানে আসলাম এখানে, তাহলে এটা আমাদের আনুভূমিক দূরত্ব, এটাকে বলি আমরা আনুভূমিক পাল্লা। ওই যে আমাদের প্রশ্নে বলতো না, একটু বললাম যে মিসাইলটা ওই শত্রুর ঘাঁটিতে আঘাত করবে কিনা, তখন তুমি কি বের করবা, তখন তুমি আর বের করবা, আর এইখান থেকে মিসাইলটা নিক্ষেপ করা হয়েছিল, সো মিসাইলটা গেল। সো আমি দেখবো প্রশ্নে লেখা থাকবে যে যেই বরাবর থেকে মিসাইলটা মারা হয়েছে, রকেট থেকে মিসাইলটা ছোড়া হয়েছে, সেখান থেকে শত্রুর ঘাঁটি হচ্ছে 500 কিলোমিটার দূরে। তো তুমি এখান থেকে অঙ্ক করে খালি বের করবা আর কত, আর এর মান যদি দেখো 500-এর আশেপাশে পড়ছে, তাহলে শত্রুর ঘাঁটিতে আঘাত করবে বা করতে পারে বা করবে না, এরকম তুমি বুঝতে পারবা। তাহলে আর এর মান বের করলে বুঝে যাবে শত্রুর ঘাঁটিতে আঘাত করবে কি করবে না। তাহলে কীভাবে বের করবো সেই আর এর মানটা, আনুভূমিক পাল্লাটা v0 √2h/g। অনলি এখানে কি আসবে, v0 আসবে, v0 √2h/g। আর আরও 2টা কথা তোমাকে মনে রাখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে টি সময় পর আনুভূমিক সরণ। তোমাকে বললো কি, আচ্ছা ঠিক আছে, আমার আনুভূমিক সরণ ঘটছে, আমি 1 সেকেন্ড পর আনুভূমিক সরণ জানতে চাই, এখানে কিছু একটা ছিল। সো আমি আনুভূমিক সরণ মানে কি, এই যে দাগ টেনে নিলাম, এই যে 1 সেকেন্ড পর আনুভূমিক সরণ হচ্ছে নিচের, এটা নিচের যে মোটা করে দিচ্ছি, এই যে নিচের মোটা সবুজকে যেটা দিলাম, এটা হচ্ছে কি আনুভূমিক সরণ 1 সেকেন্ড পর। 1 সেকেন্ড এখানে আসছে, তাহলে 1 সেকেন্ড পর আনুভূমিক সরণ। আনুভূমিক সরণ বলতে এটা বোঝানো হচ্ছে। তো 1 সেকেন্ড পর সেই আনুভূমিক সরণটা কত হবে, x, আগের মতোই সূত্র v0 cos θ0t। তাহলে θ0 এর মান কত বসাবা, 0, ওই যে লিখে রাখছি, এই টাইপ বললেই θ0 0, শেষ। যদি তোমাকে বলে টি সময় পর উলম্ব সরণ, যে আমি জানতে চাচ্ছি এবার ভাই যে আমি 1 সেকেন্ড পর এখানে আসলাম, তাহলে আমার সেই 1 সেকেন্ড পর সেই উলম্ব ডিস্টেন্সটা কত, আমার উলম্ব সরণটা কত, তাহলে তুমি সেটাকে লিখতে পারো হচ্ছে y দিয়ে। এখন তুমি y কীভাবে লিখবা, আগের মতোই তুমি লিখবা
যে টি সময় পর উলম্ব সরণ। টি সময় পর উলম্ব সরণ হচ্ছে কোনটা, যে আমাদের অতিক্রান্ত উলম্ব সরণ। আমি এটা দেখাবো না তাহলে। অতিক্রান্ত উলম্ব সরণ মানে কোনটা, এই যে অতিক্রম করে আসতেছে, দেখো এই যে, তো ভূমি হতে বের করলে বাকিটা তোমাকে বিয়োগ টোগ করে নিতে হবে আর কি। এই যে খেয়াল করো যে আমি এইটা যে টি সময় পর অতিক্রান্ত উলম্ব সরণ, খেয়াল করো এই ব্যাপারটা, যে বস্তুটাকে আমি এখান থেকে মারলাম, বস্তুটা এইভাবে এখানে আসে পড়লো, তাহলে সে কতটুকু উলম্ব সরণ অতিক্রম করলো, এই যে এইটুকু অতিক্রম করছে বেসিক্যালি। আর কতটুকু সে এক্স অক্ষ বরাবর অতিক্রম করলো, দেখো এখান থেকে এখানে আসছে মানে কি, এই যে এটাই তার এক্স অক্ষ বরাবর দূরত্বটা, অতিক্রান্ত দূরত্বটা। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত উলম্ব সরণটা। আর ভূমি হতে উচ্চতা জানতে হয়, তাহলে পুরা এইচ তো জানি, এইটুকু জানি, বিয়োগ টিয়োগ করলে এটা পেয়ে যাবো, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের কি, যে টি সময় পর অতিক্রান্ত উলম্ব সরণ, টি সময় পর অতিক্রান্ত আনুভূমিক সরণ, এই যে আনুভূমিক সরণে এক্স আর উলম্ব এই বরাবর ছিলাম, এখন এইখানে এসে পড়ছি, তাই না, আমি আগে ছিলাম এই বরাবর, এখন আসলাম এইখানে, তাহলে এটা আমার অতিক্রান্ত উলম্ব সরণ ওয়াই। আসলে বের করবো কীভাবে, দেখো ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি স্কয়ার, প্লাস আসবে জাস্ট, ঠিক আছে। গেল। আরেকটা প্রশ্ন দেখো, এই যে এটা আমাদের প্রশ্ন প্রায় জিজ্ঞেস করে, কত বেগে ও কোণে ভূমিতে আঘাত করবে, এটাকে মানলাম আমি এখানে। সো কত বেগে শত্রুর ঘাঁটিতে আঘাত করবে, কত কোণে শত্রুর ঘাঁটিতে আঘাত করবে জিজ্ঞেস করে। সো কত কোণে বের করবা কীভাবে, এই যে tan ইনভার্স ভি বাই ভি এক্স। কত বেগে বললে কীভাবে বের করবা, আগের মতো, যে কত বেগে পড়বে, যে ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত ভি ওয়াই স্কোয়ার। শুধুমাত্র তুমি টি এর জায়গায় কী লিখবা, ক্যাপিটাল টি। সো ক্যাপিটাল টি সময় পর, যদি তোমাকে বলে কত সময় পর, মানে কত বেগে আঘাত করবে, ভূমিতে আঘাত করবে, ভূমিতে আঘাত করছে মানে কি, ক্যাপিটাল টি সময় পর করতে হবে, মানে বড় হাতের টি বের করে নিবে, এখানে তোমাকে সময় বলে দিবে না, তুমি এই সময়টা ইউজ করবা, করে বের করে ফেলবা। অলরেডি তোমাকে বলেছি যে কত কোণে ভূমিতে আঘাত করে, একই সূত্র দিয়ে ইউজ করতে হয়। সেখানে মাইনাস আসতে পারে, মাইনাস আসলে ভয়ের কিছু নাই, কারণ নিচের দিকে তো বেগটা তো নিচের দিকে, মাইনাস আসতেই পারে, সো নো টেনশন। এবং এখানে দেখো এইচ উচ্চতা হতে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস আমরা মাত্রই পড়লাম। এখানে দুইটা কথা আরও মনে রাখতে পারি এক্সট্রা, যে এক্স অক্ষ বরাবর আমাদের ত্বরণ থাকে না, আমরা সবাই জানি, আর ওয়াই অক্ষ বরাবর তো ত্বরণ থাকে, জি ত্বরণ থাকে, সেটা আমরা সকলেই জানি। সো মনে রাখবো এক্স অক্ষ বরাবর কিন্তু জি এর কোনো মান নেই, উপাংশ শূন্য মনে রাখতে হবে, এক্স অক্ষ বরাবর জি এর মান নেই। সো চলে গেল আমাদের হচ্ছে 2 নম্বর টাইপটাও। 2 নম্বর টাইপে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা আমরা বুঝে গেলাম, যে আমাদের কী কী জিজ্ঞেস করতে পারে। দেখো আমি বলে দিচ্ছি প্রশ্ন আকারে, যে বললো একটা বস্তুকে যে 500 মিটার উচ্চতা হতে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো, তো বস্তুটা এভাবে করে এসে পড়বে। জিজ্ঞেস করলো কত সময় পর মাটিতে পড়বে, বা উড্ডয়নকাল কত, বা বিচরণকাল কত, পারবো টি, বড় হাতে টি। এই যে বললো কত দূরে গিয়ে পড়বে, তাহলে এই যে ক্যাপিটাল আর, এই যে কালোটা ক্যাপিটাল আর, ভি নট রুট ওভার 2s বাই জি। বলতে পারে যে তোমাকে 3 সেকেন্ড পর তার বেগ কত, তাহলে এই যে 3 সেকেন্ড পর তার বেগের দিক কত, সেটাও বের করে ফেলতে পারবো। বলতে পারে কত কোণে এবং কত বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে কত কোণের ভূমিতে আঘাত করবে, এই যে টি সময় পর ভূমিতে আঘাত করছে মানে কি, টি সময় পর, ক্যাপিটাল টি সময় পর ভূমিতে আঘাত করে, তখন তুমি খালি ক্যাপিটাল টি ইউজ করবা এই ভিগুলা বের করার সময়, খালি এখানে ক্যাপিটাল টি ইউজ হবে, এতটুকু। তা আশা করি এগুলো বের করতে পারবো। সো এইভাবে নানানভাবে তোমাকে জিজ্ঞেস করবে। আর এই যে আনুভূমিক সরণ উলম্ব সরণ জিজ্ঞেস করতে পারে, অতিক্রান্ত উলম্ব সরণ কত, অতিক্রান্ত আনুভূমিক সরণ কত, এগুলো জিজ্ঞেস করতে পারে। বা মাটি হতে উচ্চতা তুমি তো পরবর্তী বের করে নিতে পারবাই, উলম্ব সরণ এটুকু জানলে পুরোটা থেকে এই নিচেরটুকু তো বের করা পসিবল মাটি থেকে বিয়োগ করে। সো গেল আমাদের এই জিনিসটা। এরপরে আমরা দেখবো হচ্ছে পরবর্তী টাইপটা। সো পরবর্তী টাইপটা দেখো, এইচ উচ্চতা হতে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করছে আমরা এবার, যে আমরা এই যে হচ্ছে আমাদের এখানে একটা আনুভূমিক আছে, কিন্তু আমি এবার থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করছি, এইভাবে করে থিটা নট কোণে আমি উপরের দিকে মারছি, তাহলে উপর দিকে মারলে কী হবে, আস্তে আস্তে বস্তুটা এভাবে কি নিচে পড়বে। সো এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস জিজ্ঞেস করে। সো কী কী জিনিস জিজ্ঞেস করে, আগের মতো যে কত সময় পর মাটিতে পড়বে, তারপরে সর্বাধিক উচ্চতা কত, মাটি থেকে ওইটার উচ্চতা কত ছিল সেটা বলো, এরকম কয়েকটা জিনিস জিজ্ঞেস করবে। দেখো কয়েকটা জিনিস জিজ্ঞেস করে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মাটিতে পড়তে সময় লাগবে কত, এই 1 নম্বর জিনিসটা, সেটা বের করবো কীভাবে। এখানে তুমি সূত্রের মধ্যে ইউজ করবা হচ্ছে এইচ ইকুয়াল টু মাইনাস ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি স্কয়ার। কারণ দেখো বস্তুটাকে তুমি ভি নট বেগে মারলা, থিটা নট কোণে তুমি মারলা, বস্তুটা উপরে উঠলো কিন্তু নিচেও নামতেছে, আলটিমেটলি সরণটা কিন্তু নিচের দিকে হয়েছে, খেয়াল করো, ছিল এই বরাবর কিন্তু পড়লো এই বরাবর, তাহলে আলটিমেটলি কিন্তু দেখো এই যে আমাদের সরণ কিন্তু এই নিচের দিকে কিন্তু হয়েছে, নিচের দিকে আলটিমেট সরণ হয়েছে, কারণ সে এইখানের থেকে যাত্রা শুরু করছে, আর আলটিমেটলি যাত্রা শুরু করছে এই মাটিতে এসে মানে কি এখানে, তাহলে সরণটা কোন দিকে হলো, নিচেই তো হইলো, তো সরণ নিচে আবার বেগ উপরে, তো উল্টা দিকে কিন্তু সব কিছু। তো তাই এখানে কিন্তু প্লাস মাইনাস একটা চেঞ্জ আসবে। দেখো বলে দিয়েছি, আমি সংক্ষেপে শুধু বলে দিই, কী মনে রাখবা, যদি এরকম কখনো দেখো যে ভূমি হতে আবার উচ্চতায়, ভূমি না, এইচ উচ্চতা হতে আমি অলরেডি এইচ উচ্চতায় আসি, এটা হচ্ছে আমাদের সেই এইচ উচ্চতায়, সাদা এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের কি এইচ উচ্চতা। সো এইচ উচ্চতা হতে তুমি আবার উপরের দিকে মারছো, তাহলে সেক্ষেত্রে সূত্র ইউজ করবা মাইনাস ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার।
এখান থেকে টি বের করলেই এই এইচ এর মান দেওয়া থাকবে ভি নট সাইন থিটা নট সব বসাইলেই তুমি টি এর মান বের করে ফেলতে পারবা। সেটা হবে কি মাটিতে, ক্যাপিটাল টি লিখছি তার মানে কি এই একদম মাটিতে এসে পড়ার সময় এই শুধু তুমি এটা বের করতে পারবা। আর থিটা নট কত হবে? থিটা নট অবশ্যই এই দেখো এটার সাথে হবে, আনুভূমিকের সাথে হবে। কিন্তু কোনটা অবশ্যই কার সাথে হবে? যে আনুভূমিকের সাথে হবে। তো সেটা দেওয়া আছে প্রশ্নে, দেওয়া থাকবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তোমাকে বলতে পারে টি সময় পর উলম্ব সরণ কত। তখন তুমি নর্মালি ইউজ করলা, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি স্কোয়ার। এখন তোমার এই ওয়াইয়ের মানটা 0 আসতে পারে, প্লাসও আসতে পারে, মাইনাস দিয়েও আসতে পারে। যখন তুমি 0 পাবা তখন বুঝবা কি যে বসে কত, যে টি সময় পর উলম্ব সরণ। তাহলে 0 আসছে তার মানে কি বস্তুটা উঠতে উঠতে এই পয়েন্টে আসে, এই যে বি পয়েন্টে, হ্যাঁ নাম দিলাম বি পয়েন্ট। তাহলে এইটা মানে কি ওয়াই ইকুয়াল টু 0 মানে বস্তুটা কোথায় আছে? বস্তুর নিক্ষেপ বিন্দু বরাবর আছে, মানে কোন বিন্দু আছে? বি বিন্দু বরাবর। তাহলে বি বিন্দু, হ্যাঁ বি বিন্দুতে সে আছে। তাহলে তোমাকে এখন এরকম জিজ্ঞেস করতো যে 2 সেকেন্ড পর যে উলম্ব সরণটা বের করো। তুমি দেখছো 0 আসছে, তার মানে তুমি কি বুঝবা? যে বস্তুটা যেই হাইটে মারছিলাম সেই হাইট বরাবর এসে পড়ছে, শেষ। যদি দেখো ওয়াইয়ের মানটা প্লাস, তাহলে বুঝবা কি বস্তুটি নিক্ষেপণ বিন্দু হতে উপরে আসে। মনে করো এই মানটা তুমি বসেছো 1 সেকেন্ড পর, তুমি দেখো মান আসছে +2, তার মানে বুঝবা কি সে এই নিক্ষেপণ বিন্দু হতে উপরের দিকে 2 মিটার দূরে আছে, এরকম, ঠিক আছে? তার মানে এই নিক্ষেপণ হাইট থেকে 2 মিটার উপরে, এই ব্যাপারটা হচ্ছে তাই। যদি ওয়াইয়ের মানটা মাইনাস আসে তাহলে কি বুঝবা? যে সে আসলে মনে করো -3 আসে, তার মানে কি? তাহলে বুঝবা কি এই হাইট থেকে সে নিচের দিকে 3 মিটার নেমে গেছে, নিচের দিকে 3 মিটার নেমে গেছে। তাহলে মনে রাখো খুবই সহজ, তুমি নর্মালি ইউজ করবা ভি নট সাইন থিটা নট টি প্লাস মাইনাস হাফ জি স্কোয়ার। শূন্য হলে নিক্ষেপণ বিন্দু বরাবর, প্লাস হলে এই বিন্দু হতে উপরে আসে, মাইনাস হলে বিন্দু হতে নিচের দিকে আসে। এই কয়েকটা কথা মনে রাখবে। আর আরেকটা কথা, যে শুধুমাত্র যদি এই স্ম্যাক্সটা জিজ্ঞেস করে যে যেই বরাবর আমি নিক্ষেপ করছি সেই বরাবর হতে এই উপরের হাইটটা খালি কত, এই স্ম্যাক্সটা কত, তাহলে আগের মতো সূত্র ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। আর যদি বলে মাটি হতে টোটাল উচ্চতা কত, সো মাটি হতে টোটাল উচ্চতা তো ছোট হাতের এইচ বা ওয়াই, তাই না? এইচ বা ওয়াই। সেখানে আমাদের হচ্ছে ওয়াই দিয়ে লেখা, আমরা ওয়াই দিয়ে লিখে দিচ্ছি আমি জিনিসটাকে, ওয়াই দিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? ওয়াই, সো এটা হচ্ছে ওয়াই। সো এই ওয়াই এর সাথে এইচ ম্যাক্স যোগ করলে তো পাই যাবো কি একদম ডিরেক্ট ওখান থেকে শুরু করে এই মাটি পর্যন্ত উচ্চতা পেয়ে যাবো আরামসে। সো এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে, এটা মনে রাখতে পারো। লাস্ট একটা জিনিস 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পয়েন্টে পরে 5 নম্বর লাস্ট পয়েন্ট এখানকার, সেটা হচ্ছে টি সময় পর বেগ। আবারও জিজ্ঞেস করতে পারে একইভাবে টি সময় পর বেগ কত, তখন তুমি বের করবা ভি এক্স সমান ভি নট কস থিটা নট ভি ওয়াই সমান ভি নট সাইন মাইনাস জি। দেখো এখানকার সূত্রগুলোর মধ্যে কোনটা মিল আছে? উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর মতো উপরের দিকে মারছি, সো মাটিতে মারছিলাম, তো আগের মতোই কিন্তু এখানেও মিল আছে একটু। আর এখানে তুমি খেয়াল করো যে এইসের মধ্যে একটু ভিন্নতা রয়েছে, আর হচ্ছে এটা আগের মতোই, জাস্ট তোমাকে আলাদা করে এটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসলে এই ব্যাপারটা এখান থেকে আসে, ঠিক আছে? লাস্ট একটা জিনিস, তুমি দেখো যদি ভি ওয়াই বের করছো, বের করে দেখছো প্লাস আসছে, তাহলে বুঝবা কি বস্তুটা উপরে উঠছে। যদি দেখো ভি ওয়াই মাইনাস আসছে, তাহলে বুঝবা কি বস্তুটা নিচের দিকে নামছে আসলে। সেগুলো বোঝা যায় প্লাস মাইনাস দিকে। সো ওকে, সো আমাদের অনেক সময় জিজ্ঞেস করতে পারে এভাবে প্রশ্নে যে একটা বস্তুকে এভাবে আমি বিল্ডিং থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, 6 সেকেন্ড পর বস্তুটা হচ্ছে যেখানে আছে সেটা কি এই হাইট থেকে উপরে নাকি নিচে, তোমাকে জিজ্ঞেস করতে পারে এভাবে যে যেই বরাবর মারছিলাম বিল্ডিং বরাবর থেকে উপরে আসে নাকি তার অবস্থানটা বিল্ডিং থেকে নিচের দিকে আসে। তখন তুমি জাস্ট ওয়াই বের করলে বুঝে যাবা যে ওকে কোথায় আছে, ঠিক আছে? ওই সময়ে বের করে ফেলতে পারবে সেটা। সো এইখান থেকে আমাদের এই কয়েকটা কথা আলটিমেটলি মনে রাখতে হবে। এই হয়ে গেল আমাদের 4টা টাইপ, না 4টা না 3 নাম্বার টাইপ। তাই এবার হচ্ছে নিচের দিকে যদি নিক্ষেপ করা হয়, থিটা কোণের নিচের দিকে আমি মারি, দেখো এই উচ্চতা হতে থিটা কোণ নিচের দিকে মারছি, দেখো, এবং সেটা কার সাথে? সেটা হচ্ছে আমাদের এই যে দেখো কার সাথে? উলম্বের সাথে, দেখো সরি আনুভূমিকের সাথে। তাহলে আমি এই জিনিসটাকে তোমাকে একটু এভাবে করে দেখাই, যে জিনিসটা আসলে আমাদের এখান থেকে আমরা দেখাইতে পারি। এই যে এই বরাবর ছিল, এখান থেকে মারছি আমরা। সো মারছি আমি একদম ডিরেক্ট নিচেই মারছি, কোনাকুনি নিচে মারছি আমি, ডাইরেক্ট এভাবে নিচে মারছি। তো থিটা নট করে মারছি আনুভূমিকের সাথে, থিটা নট করে নিচের দিকে মারছি আমি, হ্যাঁ। তবে এবার ভিনোটা দেখো আমাদের এই বরাবর কিন্তু দেই নাই আমি, আসলে নিচের দিকে মারছি, ডাইরেক্ট মারছি নিচের দিকে, এইভাবে মারছি আমি আসলে লাল বরাবর। দেখো লাল একটা তীর চিহ্ন আছে, লাল বরাবর মারছি। তো এভাবে মারছি, তাহলে বস্তু আস্তে আস্তে এভাবে আরও পড়বে নিচে, ভালো কথা। এখন আমাকে জিজ্ঞেস করছে কি? তাহলে আমি এখানে আনুভূমিক চিহ্নটা সরাই দিই, ওকে। তাহলে ডাইরেক্ট তীর চিহ্ন কোন দিকে? দেখো এই যে নিচের দিকে। সো ভালো কথা। এখন আমাকে জিজ্ঞেস করতে পারে কত সময় মাটিতে পড়বে। এবারে সূত্রের মধ্যে খালি প্লাস থাকবে, এখানে ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি স্কোয়ার। আগের বার কি থিটা নট কোণে উপরের দিকে মারছিলাম, আর উপরের দিকে মারলে কি হইতো? মাইনাস আসতো এই জায়গায় একটা এক্সট্রা, মাইনাস ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি স্কোয়ার। এর একটা এক্সট্রা মাইনাস আসতো, সেই মাইনাসটাকে আমি এই যে গোলাপি কালার দিয়ে দেখাই দিচ্ছি, কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাস ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি স্কোয়ার। কিন্তু এখানে দেখো মাইনাসটা কিন্তু নেই, শুধু কি আছে? ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি স্কোয়ার। মাটিতে পড়ার সময় আরও জিজ্ঞেস করতে পারে টি সময় পর বেগ কত? আগের মতো সূত্র ভি নট কস থিটা নট আর ভি নট সাইন প্লাস জিটি, ওই যে নিচের দিকে মারলে প্লাস জিটির মতো হয়, সেম একই রকম। সো এখান থেকে তুমি এই দুইটা কথা মনে রাখবা এক্সট্রা করে। এবং
লাস্ট জিনিস আমাদের প্রাসের, সেটা হচ্ছে যে আনুভূমিকভাবে যদি না থেকে তলটা একটু হেলানোভাবে থাকে, তাহলে এই হেলানো তলের ক্ষেত্রে তুমি আসলে কয়েকটা জিনিস একটু এক্সট্রা করে মনে রাখবে। এটা তুমি এক্সট্রা পড়াশোনা বলছি, আমি এক্সট্রা বলছি কারণ এগুলো আমাদের পরীক্ষাতে আসেনি এখনও, আসতে পারে তবে আসেনি। সো যেহেতু এখনও আসে নেই, সো তুমি এক্সট্রা করে মনে রাখবা, বেশি মনে রাখতে হবে না, জাস্ট এই তিনটা। আর মনে রাখা সহজ দেখে আমি তোমাকে এখানে দেখাচ্ছি, না দেখাইতাম না। বিচরণকাল, যে দেখো এই হচ্ছে আমাদের একটা তল আছে, এই তলটা আসলে আলফা কোণে আছে। আমি এখান থেকে একটা বস্তুকে আসলে নিক্ষেপ করছি এইভাবে করে, এই যে নিক্ষেপ করলাম, আমি পড়বে কত কোণে মারছি, আগের মতোই থিটা নট কোণে, আগের মতোই ভি নট বেগে আমি মারছি, তবে এবার একটু হেলানো তলের মধ্যে আমি মারছি। তো ভালো কথা, একটা আমি হেলানো তলে দাঁড়ায় এভাবে মারছি, তাহলে কত সময় পর মাটিতে পড়বে দেখো। আগে শিখছিলাম কি 2 ভি নট সাইন থিটা নট বাই জি, কিন্তু এবার তো একটা আলফা কোণে আছে আমাদের এই তলটা, আর তুমি তো আগে মাটি থেকে থাকতা, মাটি বরাবর মারতা, এবার কিন্তু তা নেই, আলফা কোণে আছে। তাই তুমি খালি মনে রাখবা যদি আলফা কোণে আছে এই জায়গায় এক্সট্রা একটা কজ আলফা আসবে, তোমার মনে রাখা সহজ হবে। দেখো আমি অন্য কালার দিয়ে রাখছি, এটা আগের মতোই 2 ভি নট সাইন থিটা নট বাই জি, আর এখন জি হবে না, জি কজ আলফা হবে। আলফাটা কত, এই দেখো আঁকা আছে যে কতটুকু হেলানো তলের যে কোণটা, হ্যাঁ হেলানো তলের কোণ হচ্ছে আলফা। শেষ। বিচরণকাল, এটা আমাদের বিচরণকাল না, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিচরণকাল না, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আমরা সরাসরি বলতে পারি হচ্ছে আনুভূমিক পাল্লা না, সর্বাধিক উচ্চতা, এইচ তো লিখছি, তাইলে আমাদের হচ্ছে সর্বাধিক উচ্চতা, আর আনুভূমিক পাল্লাটা নিচে দেখাবো আমরা, সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা যদি জিজ্ঞেস করে এই টাইপে যে হাইস্ট কত উচ্চতায় উঠবে, বুঝতে পারছো এই যে মাঝামাঝি এই ডিস্টেন্সটা যে আমাদের হাইস্ট ডিস্টেন্স, এবং সেটা কত, তো সেটা হবে আমাদের ভি নট স্কয়ার সাইন স্কয়ার 2 জি, আগের মতোই এক্সট্রা খালি কি আসছে, কজ আলফা। শেষ। তোমার মনে রাখা কিন্তু একদম ইজি হবে এই দুইটা, কারণ এক্সট্রা খালি কজ আলফা একটা আসবে নিচে, দ্যাটস এনাফ। কেন আসছে এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা আমাদের বংশের ক্লাসগুলোতে পেইড বেসগুলোতে করিয়েছিলাম। সো এখন আসলে আজ তো একদমই আমরা প্রিসাইজ আলোচনা করছি, তাই তুমি জাস্ট এটুকু মনে রাখো। এবং দেখো আমাদের পরবর্তীটা কি, আর কত দূরে গিয়ে পড়বে, এই যে এখান থেকে মারলাম, আমি এখান থেকে মারলাম, বস্তুটা এই দূরে এসে পড়লো, তাহলে এই ডিস্টেন্সটা কত দূরে গিয়ে পড়লো আসলে, তো সেটা হচ্ছে আর ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি মাইনাস হাফ জি সাইন আলফা টি স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু অনেকটা আগের মতো, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তো জি এর জায়গায় খালি এক্সট্রা করে কি বসছে, জি সাইন আলফা বসছে। আমরা এভাবে লিখতাম না আগে, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওটার মতো কিন্তু খেয়াল করো যে আর ইকুয়াল টু আর আনুভূমিক বরাবরের কিন্তু আমাদের ত্বরণের সূত্র আসছে। কেন, কারণ এবার কিন্তু আসলে ত্বরণ আছে, এটা কিন্তু একদম ভূমি না, মানে একটা কোনাকুনি তল, তার মানে কিন্তু এখানে কিন্তু ত্বরণ কাজ করছে, তাহলে কিন্তু এখানে সমবেগে যাবে না, এসিগুলো ভিটি লেখা যাবে না, তো তাই তখন এটা আসবে ভি নট কস থিটা টি মাইনাস হাফ জি সাইন আলফা টি স্কোয়ার। কষ্ট করে এটা মনে রাখো, আর টি তো মনে রাখার দরকার নাই, তুমি তো আগে মনে রাখছো, এই জিনিস লিখে দিচ্ছি এটা আর কি। সো ভি নট কস থিটা টি মাইনাস হাফ জি সাইন আলফা ইন্টু টি স্কোয়ার। সো এই তিনটা জিনিস এক্সট্রা করে কষ্ট করে একটু মনে রাখো, যদি পরীক্ষায় চলে আসে তাও তুমি স্ট্রাগল করতে পারবা, চিন্তা ভাবনা করে একটু আগাতে পারবা। সো এই ছিল হচ্ছে আমাদের 5টা টাইপ, এই 5টা টাইপের মধ্যে আমরা শিখে গেলাম যে কীভাবে প্রাস আসতে পারে। আমি যে কথা বলেছি এইগুলো দিয়েই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। তবে এখানে আরও 2-1টা কথা একটু বলে দিই, প্রশ্ন আকারে কয়েকটা কথা বলে দিই, তাহলে আমাদের শেষ হবে। যেমন আমরা বলেছিলাম যে আমরা যদি কী করি, যে একটা বস্তুকে আমি এভাবে করে নিক্ষেপ করছি, মনে করি এভাবে করে আমি নিক্ষেপ করছি, তার মানে কি বাস্কেটবল খেলার অঙ্ক তোমাকে দিতে পারি এখানে, বাস্কেটবল খেলার অঙ্ক। যেমন দেখো এইখানে সেটা আমি তোমাকে এঁকে দেখাচ্ছি, এই অংশে ভূমি হতে নিক্ষিপ্ত প্রাসের মতোই, তবে এই উচ্চতা হতে, মনে করো তুমি কী করছো, এই হচ্ছে একটা মাটি, হ্যাঁ, সো বাস্কেটবল খেলার মতো সিনারিও, বা হচ্ছে তোমাকে বলবে তীরন্দাজ একজন তীর নিক্ষেপ করতেছে, দেখবে যখন তীর নিক্ষেপ করে, এভাবে নিক্ষেপ করে না, সেভাবে করে তীর নিক্ষেপ করে, তার মানে সে যে তীর নিক্ষেপ করছে, তো মাটি থেকে তো তার একটা হাইট আছে, এখান থেকে তো গেল, এমন কেস হতে পারে, ঠিক আছে। ধরলাম এই হচ্ছে মাটি থেকে একটা হাইট আছে, ধরলাম এই হচ্ছে সেই তীরন্দাজ ব্যক্তি, বা হচ্ছে এই সেই বাস্কেটবল খেলোয়াড়, হ্যাঁ, এই বাস্কেটবল খেলোয়াড়, সে বাস্কেটবল খেলোয়াড়টা হচ্ছে এই যে বাস্কেটবল খেলোয়াড়, তুমি চাইতেছো কি এখানে একটা বাস্কেট তুমি করতে যাচ্ছ, এখানে একটা আমাদের ঝুড়ির মতো আছে মনে করো, হ্যাঁ, তো তুমি চাচ্ছ কি এই বস্তুটা, এই তুমি এখানে বাস্কেট করতে, তোমার হাতে একটা বল আছে আর কি, এই বলটা তুমি নিক্ষেপ করবা, এই যে তুমি এইভাবে করে মারলা, এই বস্তুটা এখানে এসে এই ভিতর দিয়ে পড়বে কিনা এটা জিজ্ঞেস করছে। এখন তুমি কি করবা তাহলে, তখন তুমি আসলে কি করবা জানো, যে হাইট থেকে মারা হবে সেই হাইট বরাবর মনে একটা দাগ দিয়ে নিবা, তুমি এটা মনে দিয়ে নিবা আর কি, ঠিক আছে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এখানে মনে দাগটা, এই যে দেখো যেই হাইট বরাবর আমি মারছিলাম, হ্যাঁ, যে হাইট বরাবর মারছিলাম সেই হাইট থেকে আমি একটা দাগ দিয়ে নিলাম, তখন তুমি এই দুটো ডিস্টেন্স বাদ দিবা। মনে করো এই পুরাটা ছিল আমাদের প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে এখান থেকে শুরু করে এই পুরা ডিস্টেন্সটা হচ্ছে এইটুকু হচ্ছে কত আমাদের, হ্যাঁ, মনে করো এইটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এখানকার মানটা হচ্ছে আমাদের, যে এখানকার মানটা হচ্ছে 6 মিটার, আর এখানে যে মানুষটা আছে সেই মানুষটা মনে করো হচ্ছে 2 মিটার।
তাহলে এইটুকু হচ্ছে 2 মিটার, এইটুকু হচ্ছে আমাদের 2 মিটার, আর পুরোটা হচ্ছে 6 মিটার। তাহলে এবার এই বস্তুটা এইখানে এসে পড়বে কিনা আমি বুঝবো কীভাবে? তখন তুমি সূত্র ইউজ করবা কিন্তু ওই যে আগেরটা y = x, যেটা শিখছিলাম আমরা, tan θ নট মাইনাস হচ্ছে কত gx স্কোয়ার ডিভাইড বাই 2v0 স্কোয়ার cos স্কোয়ার θ নট। তাহলে এখানে তুমি y কোনটা ব্যবহার করো, 2 না 6? না, আমরা ইউজ করবো 4। দেখো আমরা এখন এটাকে চিন্তা করতে পারি না যে মাটি হতে নিক্ষেপ করলাম এই উচ্চতায়, এই x দূরত্বে, এই x এর মান তোমার দেওয়া থাকবে যে কত দূরত্বে আসলে আমাদের এই বাস্কেটবলের এই জিনিসটা আছে। এটা তো হচ্ছে আমাদের x, তাই না? এটা তো হচ্ছে আমাদের x, কত দূর থেকে আমি মারতেছি। তো x দেওয়া থাকলে তুমি জানো y বের করা যায়। তুমি দেখবা x দূরত্বে তোমার এই নিক্ষিপ্ত বলটা আসলে কত বেগে মারলা, কত কোণে মারলা সেই অনুযায়ী, হ্যাঁ, কত বেগ কত কোণে মারলা সেই অনুযায়ী সে আসলে কত হাইটে থাকবে। যদি হাইট যদি মিলে যায় তাহলে পড়বে বাস্কেটের মধ্যে। তারপরে তখন তুমি এই y হিসেবে ইউজ করবো হচ্ছে কত 4। দেখো 6 - 2 আমি লিখে দিচ্ছি এখানে, কত 6 - 2, আর বাকি সব কিছু সেম সেম তোমার এখানে বসবে, ঠিক আছে? সো আমি তোমাকে এখানে জাস্ট সেই বাকিটুকু দেখাই দিচ্ছি। এই যে বাকিটুকু জাস্ট আমরা এখানে বসায়া রাখলাম আর কি সুবিধার জন্য। দেখো তাহলে কি বসলো 6 - 2, তাহলে আমি একই হাইট বড় টেনে নিলাম, এখন তো ভূমির মতো হয়ে গেল। এখন তুই বাকি হিসাব করলেই হবে। তাহলে এখান থেকে এইটুকু আর এইটুকু যেহেতু সেম তে বাদ, তাহলে বাকি হিসাব করো। তো এরকম জাতীয় প্রশ্ন কিন্তু তোমাকে দিবে, হ্যাঁ। সো তখন তোমাকে এই সামান্য একটু বুদ্ধি কিন্তু খাটাতে হবে। সো আশা করি আমরা বুঝে গেছি আমাদের এইখানকার অংশগুলো। সো আমরা এখানে এখন প্রাসের সবগুলো টাইপ দেখাচ্ছি। আমরা এখন দেখবো কী কী প্রশ্ন তোমার পড়তে হবে, কোন কোন অঙ্ক তোমার করতে হবে, কীভাবে করতে হবে, সব কিছু তোমাকে বলে দেবো এখন আমি একদম লিস্ট করে। সো তার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। সো তোমাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে রাখি যে আমাদের এবছরের হচ্ছে অ্যাডমিশন কোর্সগুলোতে কী কী থাকছে। সো ভার্সিটি প্লাস গুচ্ছ 6.0 এই ব্যাচে আমি তোমাদের আশিক ভাইয়া পার্সোনালি তোমাদেরকে আমি গাইড করব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং সাথে বায়োলজি দাগানো পিডিএফ এবং হচ্ছে এক্সাম তুমি পাচ্ছ। সো আমি পার্সোনালি এই ব্যাচে তোমাদেরকে তোমাদের মতো করে শেখাবো। তুমি আসলে অ্যাডমিশন ব্যাচ তোমার আসলে দরকার কি? দরকার একদম তোমার হচ্ছে খুব সুন্দর কন্টেন্ট, খুব টাইপ ওয়াইজ গোছানো কন্টেন্ট, যেন যেটা পড়ে তোমার খুব সহজে আসলে প্রস্তুতিটা হয়ে যায়। সবাই তো একটা টার্গেট যে না আমি অ্যাডমিশনে ভালো করতে চাই, অ্যাডমিশনে আমি ভালো করবো, কিন্তু দেখা যায় অনেকেরই কিন্তু আসলে একটা গ্যাপ থেকে যায় পিছনে। যেহেতু পিছনে যদি অনেক গ্যাপ থেকে যায়, তো তুমি আসলে দেখা যায় যে অন্যান্য জায়গায় যেভাবে আসলে করায়, তো তুমি আসলে ওইভাবে তাল মিলিয়ে উঠতে পারো না। কিন্তু তুমি যদি একটু এক্সট্রা কেয়ার নেওয়া যায়, বা তোমাকে যদি একটু মানে একদম জিরো লেভেল থেকে আসলে স্টার্ট করা যায়, বা তোমার মতো করে আসলে সহজ করে উপস্থাপন করা যায়, তোমার কাছে কিন্তু জিনিসটা পড়তে বা প্র্যাকটিস করতে অনেক সহজ হবে। সো সেই ব্যাচে আমি এই কাজটা করবো ইনশাল্লাহ। তোমাদের খুব সহজভাবে একদম টাইপ ওয়াইজ গুছিয়ে, তুমি আগে পড়োনি যেসব চ্যাপ্টারগুলো একদমই ধরন নাই, সেই চ্যাপ্টারগুলো তোমার খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তোমার কিন্তু ভার্সিটিতে সুযোগ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এদিকে জগন্নাথ, এবং তাছাড়া গুচ্ছ তো আছেই। সো তাছাড়া কৃষি গুচ্ছগুলো রয়েছে, এই সব কিছু কিন্তু তোমার কাভার হয়ে যাবে আমাদের সাথে, আমার সাথে এই ব্যাচে। সো এটা আমার পার্সোনাল ব্যাচ। সো এই ব্যাচে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে থেকে আমরা হচ্ছে এনরোলমেন্ট শুরু করব, আমরা আজকে থেকে ভর্তি নেওয়া শুরু করছি। সো তোমাদেরকে জিনিসটা একটু জানিয়ে রাখলাম। সো এখানে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে, সবচেয়ে সহজভাবে গুছিয়ে তোমাকে পড়াবো। সো এই ব্যাচের আমরা ফি রেখেছি এই ভার্সিটি প্লাস গুচ্ছ ফুল ভার্সিটি প্যাকেজটা তুমি পাবা 4500 টাকা। তবে তোমাদের জন্য অফার রয়েছে হচ্ছে 3280। বাট তোমাদের জন্য একদম একটা বিগেস্ট একটা অফার দিব প্রথম 100 জনের জন্য, সেটা হচ্ছে মাত্র 1199 টাকা। সো তোমরা যারা আশিক ভাইয়ের সাথে, আশিক ভাইয়ের পড়াশোনা বুঝো, তুমি মনে করতে পারো কীভাবে ক্লাস হবে, কেমন হবে, আমি একটা অ্যাডমিশন ক্লাসের গত বছরের একটা আমি তোমাদের একটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তুমি ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে তুমি নিজে দেখে নাও যে কীভাবে গুছিয়ে একটা প্রশ্ন, একটা টপিক, একটা টাইপ কীভাবে গুছিয়ে আসলে পড়ানো হয়। তো তুমি যদি দেখো যে না তুমি বুঝতে পারছো, তোমার ভালোই লাগছে, তোমার কাছে গোছানো মনে হচ্ছে, ইজি হচ্ছে, গো ফর ইট। সবাই আসলে একটা হাইপে পড়ে এক জায়গায় যাচ্ছে, তুমিও সেখানে যেতে হবে, নট দ্যাট। তুমি দেখো তোমার কোথায় ভালো হচ্ছে, তুমি কোথায় ভালো বুঝতে পারছো, ওখানে ভালো বুঝতে পারলে ওখানে যাও, সেখানে ভালো বুঝতে পারলে সেখানে যাও, আরেক জায়গায় যাও, যেখানে তুমি ভালো বুঝো, সহজে গুছিয়ে নিতে পারো, সেখানে তুমি যাও। আমরা কিন্তু আমাদের এই ব্যাচে খুব সহজভাবে তুমি গুছিয়ে দেবো, কথা দিলাম। সো প্র্যাকটিস শিট, এক্সাম, সব কিছু থাকছে আসলে। সো বিস্তারিত জানতে পারবে। সো এই অফারটা প্রথম 100 জন জাস্ট কিন্তু 1199 টাকা পাবে। এটা কিন্তু থাকবে না, জাস্ট প্রথম 100 জন কিন্তু পাচ্ছ, তারপরে কিন্তু আমরা এই অফারটা আসলে নিতে পারবে। তারপরে এই অফারটা শেষ হয়ে গেলে কিন্তু তোমাকে ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে। সো এই অফারটা আসলে বিগেস্ট অফার। সো এটা কখনোই আমাদের এই ব্যাচে আসেনি। সো প্রথম 100 জনের জন্য কিন্তু এই অফারটি থাকবে। সো যারা আসলে মনে করো আশিক ভাইয়ের পড়া বুঝো, সহজে গুছিয়ে নিতে পারো, সো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সো এই বিগেস্ট অফারটি মিস করো না। এবং একইভাবে যাদের টার্গেট যে ভাই আমি তো আসলে মেডিকেল প্রস্তুতি দিতে চাই, সো মেডিকেল যারা প্রস্তুতি যাচ্ছ তাদের জন্য মেডি ফিজিক্স এবং মেডি কেমিস্ট্রি, সো এই দুইটা জায়গা থাকছে। তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু ভালো একটা নাম্বার। সো দেখা যায় যে অর্ধেক নাম্বার কিন্তু এই জায়গাটাতেই প্রায়। সো তোমার এই জায়গাটায় তুমি যদি একটু এফোর্ট দিয়ে, অল্প একটু এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম নাম্বার পেতে চাও, তাহলে তোমাকে আসলে কিন্তু একটু গুছিয়ে পড়তে হবে। এবং তুমি আসলে এফোর্ট দিবা
হচ্ছে বায়োলজিতে, সাধারণ জ্ঞানে, ইংলিশে, এই দুইটা জিনিস গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। খুব সহজে তোমাকে কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, প্রশ্ন সলভ সব কিছু তোমাকে গুছিয়ে দিব। সো অবশ্যই এই ব্যাচটা তোমরা নিয়ে ফেলতে পারো, মেডিফিজিক্স, কেমিস্ট্রি, এবং এখন বিগেস্ট অফার পাচ্ছ প্রথম 100 জনরা 899 করে। সো যুক্ত হয়ে যাও। সো কীভাবে যুক্ত হবে তোমাদেরকে বলে দিই। সো তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট হচ্ছে অ্যাডমিশন ভার্সিটি প্লাস গুচ্ছ লিখে মেসেজ দাও, অথবা তুমি হচ্ছে মেডিফিজিক্স, কেমিস্ট্রি লিখে মেসেজ দাও, তুমি কিন্তু পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, তুমি একটু চেক করে নাও নিজেই যে আমরা কত সুন্দরভাবে গুছিয়ে আসলে পড়াইতে পারি। এখানে আসলে পড়ায় আসলে তোমার জন্য ইজি হয় আসলে। সো এটাই সবচেয়ে বড় ব্যাপার। সো সবাইকে একটু জানিয়ে রাখলাম, ক্লাসের মাঝখানে বিরতি নিয়ে এসো। আমরা পড়ছিলাম হচ্ছে যে আমাদের যে প্রাসের সমস্ত টাইপগুলো। এখন আমরা দেখব এই প্রাসের টাইপগুলো থেকে তুমি কী কী সিকিউ আসলে করবে, কী কী প্রশ্ন সলভ করবে। দেখো এখানে আমাদের প্রশ্ন রয়েছে হচ্ছে 15, আমরা সংখ্যায় প্রশ্ন রেখেছি 15টা। দেখো 15টা আমরা প্রশ্ন রেখেছি। তুমি যদি কেউ যদি এই 15টা প্রশ্ন, জাস্ট অনলি এই 15টা প্রশ্ন তুমি যদি পড়ো, তুমি দেখবে তোমার সমস্ত টাইপ চলে আসছে এই অঙ্কের মধ্যে, সমস্ত টাইপ যা যা বললাম তার পাশাপাশি এই 15টা প্রশ্ন পড়লে হয়ে যাবে। কিন্তু তুমি তো একটু বাসায় সিকিউ আকারে প্র্যাকটিস করলে ভালো হয়, যে ভাই আসলে ঠিক আছে বুঝলাম, কিন্তু সিকিউর থাকলে সিকিউর কথাগুলো পড়া হলো, একটু প্র্যাকটিস হলো। তো সিকিউর জন্য আসলে কী পড়বো, এই 15 প্রশ্ন তো আমরা পড়বই, কিন্তু তার আগে আমরা দেখো সিকিউরের সাজেশনটা তোমাকে দিয়ে দিচ্ছি যে ভাই কী কী রকমের অঙ্ক আসতে পারে। আমি তোমাকে বলি, এখানে প্রথমত অঙ্ক আসতে পারে যে ব্যাটসম্যান হচ্ছে এভাবে করে আঘাত করলো, তাহলে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা, ফুটবলার লাথি মারলো, কিক মারলো, গোলকিপার বলটা ধরতে পারবে কিনা। সো এই ক্রিকেট এবং হচ্ছে ফুটবল এই দুটো নিয়ে কিন্তু প্রশ্ন আসে। এটার জন্য তুমি প্র্যাকটিস করবে, ঢাকা বোর্ড 19টা তুমি প্র্যাকটিস করবা, এবং কীভাবে এগুলো করতে হয় আমি তোমাকে লাস্টে কিছু কিছু ডেমো দিব, এবং ওই প্রশ্নগুলো তোমাকে উত্তরে দেখাচ্ছি, কারণ ওই প্রশ্নগুলোর মধ্যে সব কিছু চলে আসছে। তারপর তুমি হচ্ছে এখানে ঢাকা বোর্ড 18 করবা। যদি ঢাকা বোর্ড 18-19 করো, তাহলে এই ক্রিকেট খেলার ব্যাপারগুলো তুমি একটু, কেন এগুলো বললাম, কারণ তুমি যদি এই ধরনের প্রশ্ন আগে থেকেই পড়ে একটু অভ্যস্ততা রাখো, তাহলে পরীক্ষা ইজি হবে আসলে তোমার জন্য, মানে উদ্দীপক পড়তে ধরতে। একইভাবে দেখো বরিশাল 16, এই 3টা তোমার ক্রিকেট খেলার জিনিসগুলো কাভার হয়ে যাবে। তারপরে এখানে দেখো আমি একটা প্রশ্ন এখান থেকে আমরা জাস্ট পড়ে দেখি তোমরা পারি কিনা। মনে করো আমরা এত কিছুতে পড়লাম, তাহলে আমরা এই টাইপটা ধরতে পারি কিনা। কোন টাইপ? 1 নম্বর টাইপ, বুঝলাম। কত কোণে মারছি? 40 ডিগ্রি করে মারছি। কত বেগে মারছি? 30 মিটার পার সেকেন্ড বেগে মারছি। প্রশ্ন জিজ্ঞেস করছে যে বস্তুটি কত বেগে এম বিন্দুতে পতিত হবে, বলছিলাম কিনা বলো, যে বস্তুটা কত বেগে কত কোণে ভূমিতে পতিত হয়, বললাম না? কোনও বলছিলাম, কোন চাই নাই, কিন্তু বেগ চাইছে। পারবো? আমরা এখানে কোন সময় পর লিখবো? ক্যাপিটাল টি সময় পর লিখবো, তাই তো হয়ে যাবে। বলেছিলাম না ক্যাপিটাল টি সময় পর খালি কি লিখবো? ভি। আর ভি এর সূত্র তুমি অলরেডি জানো যে কি হবে, ভি এক্স স্কোয়ার যোগ কি হবে, ভি ওয়াই স্কোয়ার। ডান, হয়ে গেল। সে ঘর নাম্বার পেয়ে গেল। ঘর নাম্বার কী বলছে দেখো, ওপি গ্রেটার দেন পিস হবে কিনা। ওপি মানে কি? ওপি মানে তুমি খেয়াল করো, এই ওপিটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের আর, তাহলে এটা আমাদের কি r/2 অর্ধেক। ওকে, আর পিএইচটা কি? সর্বাধিক উচ্চতা এইচ। তো তুমি আরও বের করতে পারো, আর এর সূত্র তোমাকে দেখাইছি, এইচও বের করতে পারো, বের করে দেখো কারণ বড় ছোটো হলো। তো এরকম প্রশ্ন আসা মানে বোনাস, সহজ প্রশ্ন আসছে আসলে। কিন্তু তোমাকে আর ভিন্নভাবে দিতে পারে, সেগুলো আমি বলবো। দেখো যে গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা, একটু আগে বলছিলাম যে টাইপটা কথা। সো এখন তুমি এই গোল হওয়ারটা কীভাবে করবে আমি তোমাকে ধারণা দিই, তুমি দেখো মুখেই পারবা আসলে। বলছে একজন ফুটবল খেলোয়াড় গোল পোস্টের 25 মিটার সামনে হতে ভূমির সাথে 20 ডিগ্রি কোণে মারছে। দেখো ভূমির সাথে আমি নিলাম, এই হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির সাথে এত কোণে আমি এখানে নিলাম, যে ভূমির সাথে দেখো 20 ডিগ্রি কোণে, আমি যে 20 ডিগ্রি কোণে কত বেগে মারছি? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি আমরা। ভালো কথা। এখন বলছে একটা ফুটবলকে কিক করলো, গোল পোস্টের উচ্চতা 2 মিটার। সো এখানে মনে করো গোল পোস্ট আছে আর কি, হ্যাঁ গোল পোস্ট আছে, এবং গোল পোস্টের উচ্চতা কত? 2 মিটার, এই হাইটটা হচ্ছে 2 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এই উচ্চতাটা কত আসলে? 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। প্রশ্নে বলছে 1 সেকেন্ড পর বেগ কত? আরামসে পারবো, শিখছি না? এই ভূমি হতে মারলে 1 সেকেন্ড পর বেগের সূত্র কি? √, বলছিলাম না? এগুলো গ নম্বরে আসে, তোমার জন্য কোনো ব্যাপারই না। তুমি দেখো প্রত্যেকটা জিনিস তোমাকে শিখেছি, তুমি সবার আগে 5টা টাইপের যা যা ফর্মুলা বললাম, মোট যতগুলো বললাম, হয়তো বা 20টার মতো হয়েছে, ওই 20টা তুমি একদম গুলে খেয়ে ফেলো, একদম পড়তে পড়তে লিখে তুমি একদম গুলে খেয়ে ফেলো, দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার ওগুলোর মধ্যে আছে। সো বলছে ভি কত? √vx² + vy²। এখন তুমি কী করবা? এই প্রত্যেকটা vx vy বের করে আগে একটু দেখাইছি, একটু আগে কীভাবে vx vy বের করতে হয়। বলছে গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো ওই ফুটবলার যে মারলো, যদি বলটা এইভাবে করে উপর দিয়ে চলে যায় তো গোল হবে না। সো আমরা বের করতে চাই যে যত দূরে আসলে গোল পোস্টটা আছে, সেই দূরে আমাদের ওই বলটা যে গেল, ওই বলটা উপর দিয়ে গেল না নিচ দিয়ে গেল, এটা বের করতে চাই। তাহলে আমরা শিখেছিলাম ওয়াই বের করতে হয়, উলম্ব সরণ। আর এই সূত্র তো শিখেছ, এক্স দেওয়া থাকলে উলম্ব সরণ বের করার সূত্র কি? এক্স ট্যান থিটা নট মাইনাস কি হয়, যে হচ্ছে এখানে gx² ডিভাইডেড বাই কত হবে? 2v0² cos স্কোয়ার থিটা নট। ওকে, সো এই মানটা তুমি বের করে দেখবা, ওয়াইয়ের মানটা মনে করো আসছে 3। তার মানে কি তোমার বলটা 2-এর উপর দিয়ে গেছে, এই 25 মিটার দূরে যখন যাচ্ছিল, তার মানে কি উপর দিয়ে গেলে তো জীবনে গোল হয় না, তাই না? আর যদি নিচ দিয়ে যায় তাহলে বলবো যে হ্যাঁ গোল হওয়ার সম্ভাবনা আছে, এভাবে। ঠিক আছে?
সো এইভাবে তুমি কিন্তু বের করে ফেলতে পারো, দেখো একদম আরামসে বেড়ে গেলা। সেগুলো তো সহজ প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন একটু ট্রিকি ওয়েতে আসবে, সেগুলো আমি রেখেছি সামনে দেখাবো। তো সহজগুলো তো তুমি পারছো, একটু সময় দিতে হবে। দেখুন সেম একইভাবে বলছে যে প্রাশ্রীর পাল্লা কত, আর বের করবো, দ্যাটস ইট। দেখো ভূমি হতে মারছি, একদম সব লেখা, ব্যাপারই না। প্রাশ্রীর নিক্ষেপণ বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 20 মিটার দূরে 25 মিটার উঁচু দেওয়াল আছে। তাহলে কত মিটার দূরে? 20 মিটার দূরে। এটা এক্স এর মান 20 মিটার। কতটুকু দেওয়াল আছে? 25 মিটারের একটা দেওয়াল আছে। তো আমি বের করবো কি, ওয়াই এর মান বের করবো। ওয়াই এর সূত্র দিয়ে আমি ওয়াই বের করবো, এক্স ট্যান থিটা নট, সেম সাতটার সূত্র কি আসবে, এক্স ট্যান থিটা নট মাইনাস উপরে আসবে হচ্ছে জি এক্স স্কোয়ার, নিচে আসবে হচ্ছে 2v নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। আর আমি অঙ্ক করে দেখবো এখানে আমার ওয়াইয়ের মানটা 25-এর চেয়ে বেশি আসলো কিনা। এতর যে বেশি হলে কি হবে, বেশি হলে অতিক্রম করবে, এতর চেয়ে বেশি হলে অতিক্রম করবে। আমি দেখবো ওয়াইয়ের মানটা 25-এর চেয়ে বড় আসলো কিনা, বড় আসলে অতিক্রম করবে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো আশা করি বুঝতে পেরেছো এখানকার এই জিনিসটা। এখন এখানে একটু ট্রিকি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন একটু ট্রিকি রয়েছে। সো এই প্রশ্ন একটু ভালো মতো করে যেতে হবে, কারণ তুমি ভালো মতো না করে যাও পরীক্ষার হলে তুমি আসলে উত্তর করতে গিয়ে আটকে যাবে, উত্তর করতে গিয়ে আটকে যাবে। এই ঘটনাটা আমি দেখাবো তুমি কীভাবে করবে। সো এই প্রশ্নটাতে ঢাকা বোর্ড সূত্র লিখে রাখো, ঢাকা বোর্ড সূত্রটা। এবং দেখো এই যে আমরা শিখেছিলাম যে একটা বস্তুকে আমরা কী করতে পারি, যে ভূমি হতে এভাবে থিটা কোণে উপরের দিকে মারতে পারি। তো সেই ক্ষেত্রে বলছে যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ভূমি হতে সর্বোচ্চ বলেছিলাম না, যে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা যে জিজ্ঞেস করে। দেখো বলছে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা, আমরা তো জানি এইটুকু হচ্ছে এইচ ম্যাক্স, এই যে এইটুকু হচ্ছে এইচ ম্যাক্স, আর নিচের এইটুকু কত, আবার নিচের এইটুকু তো আবার ওয়াই, এই যে বিল্ডিংয়ের হাইট। তাহলে টোটাল উচ্চতা কত হবে, আমরা জানতাম টোটাল উচ্চতা হয় হচ্ছে উপরের এইচ ম্যাক্স আর নিচের ওয়াই। এইটা কিন্তু আমরা এই টাইপটা পড়ার সময় দেখছিলাম। সো এইভাবে তোমার পরীক্ষায় অঙ্কগুলো আসলে আসতে পারে। সো এই বোর্ডটাও তুমি করবা, সিলেট 19 এই বোর্ডটাও তুমি করবা, সাদে ওঠার অঙ্কটা। এবং একইভাবে তুমি দেখো এখানে সব টাইপ মিলে আছে, এইভাবে মারছে, আনুভূমিকভাবে মারছে। আর আনুভূমিকভাবে কিন্তু আরও অঙ্ক আছে, ওই যে মিসাইলের অঙ্কগুলো, সেগুলো আমরা লিখি নাই এখানে নাই, কিন্তু তুমি কিন্তু জানো নিয়মটা যে কী বের করতে হবে, আর বের করতে হবে। সো একইভাবে তুমি সেটা করে ফেলতে পারো। এখান থেকে কুমিল্লা 16 অঙ্কটা তুমি করবা। সো শেষ আমাদের এখান থেকে এই প্রত্যেকটা টাইপের জন্য কী কী প্রশ্ন করতে হবে, এবং পাশাপাশি তুমি একটু যেটা করবা, এই অঙ্কগুলোর পাশাপাশি আমি লিখে দিচ্ছি এখানে তুমি কী করবা, বোর্ডের পাশাপাশি তুমি হচ্ছে টেস্ট পেপার থেকে একটু অঙ্কগুলো করবা। একটু ঝাঁকানাকা টাইপের যে অঙ্কগুলো আছে, এখন তুমি টেস্ট পেপার থেকে টেস্ট করতে যাবে যে পারো কিনা, দেখবে ইনশাল্লাহ পারবা। আমি যেভাবে বলে দিচ্ছি, টেস্ট পেপার থেকেও কিছু ম্যাথ তুমি দেখে রাখবো। ওই যে বলছিলাম না এবি এর দূরত্বগুলো, মাঝখানে দূরত্বগুলো বের করতে হয়, ওই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে পাবা। তুমি এখানে আরও কিছু প্রশ্ন পাবা এই যে এই টেস্ট পেপার থেকে, টেস্ট পেপার প্লাস পাশাপাশি আরও দুইটা ম্যাথ। সেই দুইটা ম্যাথ কি, ভেক্টর ফর্মেটে দেওয়া থাকবে, আমি একটু পরে দেখাবো সেটা। শুধু এই সিকিউগুলোর পাশাপাশি আমি আরও দুইটা সিকিউ লাস্টে দেখাবো। সো ভেক্টর ফর্মে থাকবে, হ্যাঁ, ভেক্টর ফর্মে বেগ দেওয়া থাকবে, ভি থাকবে। সো ভেক্টর ফর্মে ভি থাকবে। সো এমন অঙ্ক মানে ভেক্টরে দেওয়া থাকবে, ভেক্টর দিয়ে মিলাই দিবে। তো ভেক্টরটা আমি দেখাচ্ছি সেটা। টেস্ট পেপার থেকে আমরা কিছু ম্যাথ করবো, উল্টায় পাল্টায় দেখবো, ক্যাডেট কলেজ সব ভিন্ন কলেজগুলো আমরা উল্টা পাল্টা দেখবো যে পাচ্ছি কিনা, খালি চেক দেবো, চেক। আর ভেক্টর ফর্মে আমাদের বেগ দেওয়া থাকলে কী করতে হয় সেটা দেখবো। তার আগে তোমাকে বলছিলাম যে আলটিমেটলি যদি আমরা শুধু এই 15 অঙ্ক পারি, এর মধ্যেই সব কিছু আছে। সো আমি তোমাকে জাস্ট একবার দেখাই দিই। এখন তোমার মধ্যে যে ভাই এই অঙ্কগুলো একটু তো করে দিলে ভালোই, তো তুমি এটা পারবা। দেখো ভূমি হতে নিক্ষিপ্ত প্রাসটির সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তো ভূমি হতে মারছো, সর্বাধিক কত উচ্চতায় উঠে, এই সূত্র কি, সূত্র তুমি জানো যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, এই তোমার এইসের মানটা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। সো জাস্ট মান বসাও, 32 বেগে মারছি, 30 কোণে মারছি, 2g, শেষ। সো তোমার জন্য একটু এখানে ডেমো আছে, তুমি যেন মিলাই নিতে পারো। তুমি নিজে নিজে করো অঙ্কগুলো, তুমি ভেবে দেখবা না কি, তুমি পজ করে তুমি নিজে নিজে অঙ্কগুলো ট্রাই করো, তারপরে তুমি ভিডিও দেখে দেখে বা তুমি স্লাইড দেখে দেখে কী করো, তুমি এখান থেকে জাস্ট তুমি হচ্ছে উত্তরগুলো একটু দেখে নাও, মানে প্রসেসটা দেখে নাও, মান বসানগুলো দেখে নাও যে ঠিকঠাক বসাইছো কিনা। পরে কি বলছে, ভূমি হতে নিক্ষিপ্ত প্রাচীরের পাল্লা নির্ণয় করো। ইজি, পাল্লা মানে কি, আর সূত্র কি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তো সেটাও তুমি জাস্ট বসাই দাও, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, জাস্ট মান বসাও, কিচ্ছু লাগবে না আর। কিন্তু একটা জিনিস বলেছিলাম, আর ম্যাক্স কখন হয়, যদি জিজ্ঞেস করতো আর ম্যাক্স, তাহলে কী করতাম আমরা, আর ম্যাক্সের সময় আমরা কী করতাম, অবশ্যই থিটা নট কত বসাইতাম, 45 বসাইতাম। সেটা কিন্তু নিজে নিজে বসাবো যদি চাইতো আর কি, হ্যাঁ, আর ম্যাক্স বললে। সো দেখো 3 নম্বর বলছে কি, বিচরণকাল, বলছে বিচরণকাল ইজি, টি এর মান বের করতে হবে, 2 ভি নট সাইন থিটা নট বাই জি। এগুলো গ নম্বরে চাই, তো আমরা প্রত্যেকটা একটা একটা করে রেখেছি যেন তোমার কোনো মিস না হয়। দেখো একদম সিরিয়াল করে প্রত্যেক সহজ থেকে শুরু করে সামনে কঠিনগুলো সবই আসবে। তো তুমি দেখো আগে খালি 2 সেকেন্ড পর পি বিন্দুতে বেগ। সো তুমি জানো বেগ 2 সেকেন্ড পর বেগ মানে কি, টি সময় পর বেগ ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ভি এক্স পাবো কই, ওই জানতাম ভি নট কস থিটা নট। ভি ওয়াই পাবো কই, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। মাইনাস জিটি কেন, কারণ ভূমি হতে নিক্ষেপ করছি, মানে উপরের দিকে নিক্ষেপ করলাম আমরা, তো মাইনাস জিটি, শেষ। সো মান বসাও আর দিক বের করে ফেলবা, টেন ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স, এই যে মান বের হয়েছে বসাই দেবা। দেখো এই হচ্ছে প্রথম 4টা সহজ প্রশ্ন। এখন দেখো
পরেরটা কি বলছে, কতভাবে আসতে পারে সব আছে এখানে। ভূমি হতে নিক্ষিপ্ত বস্তুর এম বিন্দুতে বেগ কত, যে বলছিলাম না এম বিন্দুতে পতিত হলে কত বেগে পড়ে, কত কোণে পড়ে, সেটা কিন্তু এখানে রাখা আছে। সেমভাবে করে ফেলতে পারবা। এম বিন্দু মানে কি, বড় হাতের টি সময় পর, এই যে বড় হাতের টিটাকে বের করে নিব, তারপরে সেই সময় পর আমি হচ্ছে এই যে বসাই, এখানে এক লাইনে বসাই দিচ্ছি আর কি, তুমি আলাদা করে বের করে নিতে পারো। আর কোনটা যদি দরকার হয় আমাদের লিখবো আমরা এখান থেকে ট্যান থিটা সমান সমান কি লিখবো, সেম একই ওয়ে ভি ওয়াই বাই ভি এক্স। আর ভি ওয়াই কত, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ভি ওয়াই, আমি পর লাইন লিখে দিচ্ছি, কিন্তু লেখা নাই এখানে, তাহলে এখানে আসবে ভি ওয়াইটা কত, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এই জি ক্যাপিটালটি হবে কিন্তু মাস্ট ক্যাপিটালটি হবে এখানে। আর ভি এক্স কত, অনলি ভি নট কস থিটা নট। সেখান থেকে তুমি কী করবা, ট্যান থিটা, এই থিটাটা বের করবে, থিটা নট কিন্তু না, ট্যান থিটা অনলি থিটা এখানে। তো দিক, সো বেগের সাথে যদি আমাদের দিকও দরকার হয় আমরা দিকটা বের করতে পারবো, কত কোণে মাটিতে আঘাত করবে। ঠিক আছে, দেখো প্রত্যেক টাইপের আমরা একটা একটা করে রেখেছি, তুমি যেন সবই বুঝতে পারো। আর তারপরে আমাদের দেখো এখানে কি বলেছিল, যে হচ্ছে লেমনটা 5 নম্বরটা আমাদের হয়ে গেল। 6 নম্বরটা বলছে 2 সেকেন্ড পর প্রাচীর আনুভূমিক দূরত্ব। আর আনুভূমিক দূরত্বের সূত্র আমরা জানি যে ভি নট কস থিটা নট টি, 2 সেকেন্ড পর 2 বসাই দিলাম, বাকি মান আছে। বলছে 2 সেকেন্ড পর উলম্ব দূরত্ব কত, ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো নানানভাবে চাইতে পারে, যতভাবে চাইতে পারে সবভাবে কিন্তু আমরা এখানে রেখেছি, যেন এগুলো করলে তোমার ছোট বড় সহজ কঠিন সব হয়ে যায়। তারপরে দেখো আমাদের ঘ নম্বরগুলো শুরু হলো। গতে এই সবগুলো সহজ লাগতেছিল না সব, কারণ সব গ ছিল, সো গতে এরকম সহজ হয়। আর যদি ডাইরেক্ট সরণ চাইতো, আমরা তো এসটা বের করা শিখেছি, যে এস যদি চাইতো আমরা শিখেছিলাম এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। যদি আমাদেরকে বলতো যে 2 সেকেন্ড পর সরণ, হ্যাঁ 2 সেকেন্ড পর অনলি সরণ যদি বলতো, 2 সেকেন্ড পর সরণ যদি চাইতো, হ্যাঁ তাহলে আমরা ধরলাম কি এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক আর কি, হ্যাঁ 8 নম্বর ধরে নিলাম এটা আমরা। সো আমরা দেখলাম। এরপর দেখো ঘ নাম্বারগুলো অঙ্ক কোথায় আসতে পারে, এটা অলরেডি বলেছি যে 25 মিটার 20 মিটার দূরে দেওয়াল কী করবো, এই যে ওয়াইয়ের সূত্রটা বসাবো, দেখবো 25 যে বড় কিনা, বড় হলে উপর দিয়ে যাবে, কম হলে নিচে আঘাত খাবে। এটা অলরেডি দেখেছিলাম সিকিউর মধ্যেই। এই দেখো আমাদের এইটার অঙ্ক কথা বলছিলাম, যে একটু সতর্ক করে দিয়েছিলাম, স্টার দিয়ে দিয়েছিলাম, এটা তোমার বাসা থেকে একটু হিসাব করে যেতে হবে, নাহলে তুমি কিন্তু এই যে সেক স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্যাস খেয়ে যাবা। তো এই অঙ্কটা একটু বুঝে নাও, এই 2 নম্বর অঙ্কটা একটু বুঝে নাও, কারণ এটা তোমাকে হিসাব নিকাশ করতে হবে। যে ঢাকা বোর্ড 17 একটা অঙ্ক দেখালাম, বললাম পরে দেখাবো সলিউশন, এই যে তো দেখো একটু ভিন্নভাবে কিন্তু আসছে। এটা বলছে বিএন সমান 2 মিটার, তো বিএন সমান 2 মিটার, এটা 2 মিটারের দেওয়াল হতে 25 মিটার, বিএন ইকুয়াল 2 মিটার, ঠিক আছে ভালো। ও হতে 25 মিটার দূরে, যে ও হতে 85 মিটার দূরে, ও হতে 85 মিটার দূরে বিএন দেওয়াল থাকলে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কি পরিবর্তন করলে দেওয়ালে বস্তুটি আঘাত পাবে। দেখো এই বস্তুটা এভাবে যাচ্ছিল, তো দেওয়ালে আঘাত পাবে, মানে হয়তো বা উপর দিয়ে চলে যাচ্ছিল আর না হয় নিচে পড়তেছিল, কিন্তু আমি চাচ্ছি থিটার মান এমনভাবেই পরিবর্তন করব যেন একদম দেওয়ালে গিয়ে মনে একটা পাখি বসে আছে, পাখির গায়ে লাগে। পরীক্ষায় বলতে পারে যে দেওয়ালের উপরে একটা পাখি বসলো, তুমি একটা ওই পাখিটাকে আঘাত করতে চাও, বা দেওয়ালের উপরে একটা মনে করো কিছু একটা আছে, হ্যাঁ সো, বা তোমাকে বললো এই উচ্চতে একটা আম আছে, ওই আমে আঘাত করতে চাও, এরকম তোমাকে বললো যে থিটার মান কত পরিবর্তন করলে ডাইরেক্ট আমে আঘাত করবে, এইভাবে তোমাকে বলতে পারে। দেখো 2 মিটার দেওয়াল, তো ধরলা এখানে একটা আম আছে, এই আম গাছের মধ্যে এখানে একটা আম আছে, বলছে থিটার মানের সর্বনিম্ন কি পরিবর্তন করলে দেওয়ালে বাধা পাবে বা ওই আমের গায়ে গিয়ে আঘাত করবে, তাই না, বলতে পারে। তখন তুমি কি করবা, তোমাকে বুঝেই গেছো যে তোমার বস্তুটাকে অবশ্যই এই 85 মিটার দূরে এখানে থাকতে হবে, এখানে মানে 2 মিটার উচ্চতে থাকতে হবে। সো 2 মিটার উচ্চতে যদি থাকতে হয়, তাহলে আমি ওয়াইয়ের মানে 2 বসাই দিব, কারণ আম আসছে 2 মিটার উপরে, বা ওই দেওয়ালটা 2 মিটার পর্যন্ত। এক্সের মান 85, ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার সব জানি, ভি জানি, থিটা জানি, সব থিটা জানি না, সেক স্কোয়ার আছে, কজ স্কোয়ার থিটা আছে, আমি এটা লিখি নেই, থিটাটা জানি না। থিটাতে বের করবো, বলছে থিটার কি পরিবর্তন করলে একদম আমে গিয়ে আঘাত করবে বা ওই দেওয়ালটার একদম উপরে গিয়ে লাগবে। দেখো নিচে ছিল কজ স্কোয়ার, তাহলে জিনিসটা কি 1/cos স্কোয়ার না লিখে আমি ডাইরেক্ট ইন্টু দিয়ে সেক স্কোয়ার লিখতে পারি কি না? কজ স্কোয়ার থাকলে সেক স্কোয়ার লেখা যায়, ডান। দেখো এখানে কিচ্ছু করি নাই, যা ছিল ট্যান থিটা নট যা ছিল এখানে পুরো ভ্যালুটাকে আমি বসাই নিছি ক্যালকুলেশন করে। সেক স্কোয়ারকে লেখা যায় ভাই 1 + tan স্কোয়ার থিটা, বসাই দিলাম। এখন কি করবা, এই যে 34.57 এইটা দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তো গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমাদের কত আসছে, আমাদের এই যে 2 ছিল, 2টাকে আমরা একেবারে ওই পাশে নিয়ে গেছি, তাই 0 লিখে দিচ্ছি। 2 এখানে ছিল প্লাস, ওই পাশে গেলে কি মাইনাস। ভালো, 85 ছিল, 85-র মতোই আছে, ট্যান থিটা আছে, এই যে 34 দিয়ে -1কে গুণ করলে এটা থাকে, আর -34 দিয়ে tan স্কোয়ারকে গুণ করলে কিন্তু এটা থাকে, -34 tan স্কোয়ার থিটা। আর ওই পাশে 2 ছিল প্লাস, এই পাশে আসলে মাইনাস। দেখো একটা লাইন আমি বানাই নিলাম, আমি একটু যোগ বিয়োগ করে নিলাম, একটু সাফল করে নিলাম, স্কোয়ারটাকে সামনে রাখলাম, শুধু থিটাটাকে মাঝখানে রাখলাম, তারপরে যেই দশমিক মান 2, 3, 36, 38 ছিল ওগুলোকে এক সাইডে নিয়ে আসলাম। দেখো একটা প্যাটার্ন চলে আসছে তোমার, দেখো মিডিল টার্ম হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার যোগ সামথিং এক্স যোগ একটা ভ্যালু। তোমাকে বলছে কি থিটা বের করো, তোমার কিন্তু তার মানে কি করবা, তুমি এখন এটাকে মনে মনে চিন্তা করবা এক্স। তো জিনিসটা কেমন আছে, 34 x² যোগ 85 x - 36 কিছু একটা।
তাহলে মিডিল টার্ম আমরা ক্যালকুলেটারে করব এবং দ্বিঘাত সমীকরণ যেভাবে সলভ করে ক্যালকুলেটার আমরা বসাই দিব। এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা সি এর মান, ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওইভাবে। তো তুমি ক্যালকুলেটার বসাই দিলে তুমি দেখবা x1 এর মান আসছে, x2 এর মান আসতেছে, আর x বলতে তুমি কাকে ধরছিলা, ট্যান কে। তাই তুমি লিখবা ট্যান থিটা নট সমান এত, ট্যান থিটা নট সমান এত। এই যে ক্যালকুলেটারে সমাধান করে এই দুইটা মান আসছে, x1 x2 আসছে, তো বসাই দিছি আমি ট্যান থিটা নট, ট্যান থিটা নট। খেয়াল করো থিটার মান আসলো এখানে ইনভার্স করলে 62, থিটার মান আসলো এখানে 28। তোমার আগের মানটা ছিল 30, বলছিল সর্বনিম্ন পরিবর্তন। তুমি যদি পরিবর্তন করে বাড়ায় 62 নাও তাও হবে, তুমি যদি পরিবর্তন করে 28 নামাই আসো তাও হবে। তো কোনটা নিব? বলছিল সর্বনিম্ন কি পরিবর্তন করবো আমরা, তাহলে সর্বনিম্ন মানে কি, এই এটা করলে তো সর্বনিম্ন হয় 30 থেকে 28, এটা তো সবচেয়ে কাছের। তাই আমি এইটা পদ্ধতিকে বাছাই করবো, বলবো যে হ্যাঁ এই পদ্ধতিটা বাছাই করলেই হয়ে যাবে। তো দেখো সর্বনিম্ন আমি কমাই দিব, 1.18 ডিগ্রি কমাইলেই আসলে আমে গিয়ে লাগবে, এইভাবে কিন্তু দিতে পারে। অঙ্কটা কিন্তু মাস্ট। এই দেখো এই হিসাবটা তোমার পরীক্ষা হলে প্যারা দিত যদি তুমি আগে থেকে না করে যেতে। সো আগে থেকে করে যাও এই জিনিসটা, আর বাকিটা ক্যালকুলেটারে সমাধান করবা। ওকে গেল, এভাবে আমাদের আসতে পারে। এই জিনিসটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। দেখো আরেকটা প্রশ্ন আমাদের আছে, ওই যে আমি বলছিলাম যে এবি অংশের দৈর্ঘ্য কত, এই যে মাঝখানে এবি অংশ। সো অঙ্কটা তুমি একদম ডাইরেক্ট এখান থেকে শিখে রাখো, বলছিলাম তোমাকে আমি যদিও। দেখো দুইটা সমান 4 মিটার 4 মিটার দিয়ে বলছিলাম, তো 4 বসাই দিলা, এক্স আছে, থিটার মান 30, যা আছে সব বসাইছো থিটা মিটার বসালে। দেখো ওই যে একটা মিডিল টার্মে লাইন হয়ে গেছে, দেখো মিডিল টার্মে লাইন হয়ে গেছে। আবারও এটাকে ক্যালকুলেটারে সলভ করো, এটাকে ক্যালকুলেটারে লেখো, এটা এর মান, এটা বি এর মান, এটা সি এর মান, ক্যালকুলেটারে বসাও। দেখবা ওই যে x1 x2 আসছে, কি বলছিলাম x2 থেকে x1 বাদ দিতে হয়, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়। এই দেখো বড় ছোটটা বাদ দিলাম, তাহলে পেয়ে গেল তুমি কিন্তু সেই এবি এর দৈর্ঘ্য। আগে কিন্তু আমি থিওরির মধ্যে আমি লিখে দিয়েছিলাম তোমাকে, দেখো 12 বা 13 নম্বরের মধ্যে লেখা আছে। ওকে, সো এটা আমরা অলরেডি দেখেছি, তাও তোমাকে অঙ্কের একটা ডেমো দেখালাম, যেন তুমি একটা ভাইব পাও যে না এভাবে আসলে করতে হয়। হ্যাঁ, আর এখানে গতিশক্তি বলছে, সো গতিশক্তি অলরেডি বলা আছে, গতিশক্তি তোমাকে শুরুতে বলছিলাম, সেটা আমার তুমি নিজে দেখলে হয়ে যাবে, এখান থেকে কোনো সমস্যা এখানে নেই। এরপরে আমরা এই উচ্চতার আর আনুভূমিক টনুভূমিক একটু দেখতে পারি। যেমন এটা বলছিল যে একই আনুভূমিকভাবে মারছে, আনুভূমিকগুলো তুমি পারবা, কোনো সমস্যা নেই। আমি 2 নম্বরটা বলি, পি বিন্দু হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। সো পি বিন্দু হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করলো। সো দেখো ডাইরেক্ট নিচের দিকে মারছে, বেগের মানটা এত। এখন জিজ্ঞেস করছে কত সময় পর মাটিতে পড়বে, বিচরণকাল কত। দেখো সূত্র জানতাম, ডাইরেক্ট নিচে আমার লিখে প্লাস হইতো v0 sin θ t প্লাস হাফ জি স্কোয়ার। একদম আমরা এই টি এর মানটা করতে চাই। আর উলম্ব সরণটা কত, আমি ছিলাম এই হাইটে, একদম মাটিতে আসতে চাই, তো কতটুকু নেমে আসলাম হচ্ছে 4.9, তাই আমি ওয়াই এর মানটা বসাবো 4.9। এখানে ওয়াই কোনটা, কতটুকু অতিক্রম করলাম, অতিক্রান্ত সরণ মনে আছে বলছিলাম, অতিক্রান্ত ওয়াই। সো অতিক্রান্ত ওয়াইটা আমি পুরোটাই নেমে আসছি, তাই আমি পুরোটাই বসে দিলাম 4.9। হিসাব করলে আবারও মিডল টার্ম করলাম, ক্যালকুলেটারে চলে আসলো। সো ক্যালকুলেটারে মিডল টার্মটা না পারলে কেউ শিখে নাও, মাস্ট, জরুরি লাগবেই। ওকে, আরেকটা টাইপ দেখো, আমাদেরকে বলা ছিল কি যে কীভাবে মারা হয়েছে, একটু 30 ডিগ্রি উপরের দিকে মারছি আমরা। যদি উপরের দিকে মারি তাহলে কত সময় লাগবে, খালি সূত্রে এখানে একটা মাইনাস আসবে, বাকি সব সেম। সো অঙ্কটা এই 3 নাম্বারটা তুমি নিজে একটু করে ফেলো, ঠিক আছে। আর এই যে ক্যাচ ধরা সম্ভব কিনা, এই ক্যাচ ধরার অঙ্কটা তুমি একটু এখান থেকে তোমাকে আমি একবার বলি, তুমি দেখো এটা তুমি ধরতে পারো কিনা, কারণ এই ক্যাচ ধরার অঙ্কটা খুবই কমন। তুমি যদি ওই অঙ্ক দেখো, আমি এই যে এখানে কয়টা অঙ্ক করলাম, এখানে যে 3 নম্বর পর্যন্ত, ঘয়ের 3 নম্বর পর্যন্ত যে করলাম, এখানকার যে 3 নম্বর পর্যন্ত আছে সেটা, তারপরে এখানে আমাদের কয়টা অঙ্ক, এটা, তারপরে হচ্ছে এই যে এটা, এবং পরে আরেকটা অঙ্ক, এই 3টা সিকিউ সহজে তুমি করে ফেলো, তাহলে তোমার আর কিচ্ছু করতে হবে না, শেষ। হ্যাঁ, সো তোমাকে বলছিল যে রুবেল ক্যাচ ধরতে পারবে কিনা। সো আমাদের প্রথম প্রশ্ন ছিল বলটি কত সময় শূন্য অবস্থান করবে। v0 sin θ/g মানে বিচরণকালের মানটা বসে দিয়েছো 2.04 আসছে, মানে কি বলটা 2.04 সেকেন্ড শূন্য অবস্থান করবে, মানে সে এত সময় ধরে কি করবে, উড়বে। বিচরণকাল তার কত হয়ে গেল। রুবেলের পক্ষে ক্যাচ ধরা সম্ভব কিনা, এই ধরনের অঙ্ক আসলে কী করবে আমি একটু বুঝাই দিই একবার, যেন তুমি আসলে বাসায় যখন নিজে ধরনের অঙ্ক করতে যাবে তুমি সহজে বুঝতে পারো। এটাও আমি একবার বুঝাই দিই। ভারত বনাম বাংলাদেশের খেলা হচ্ছিল, 20 বেগে 30 কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো। ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থাকা রুবেল 8 বেগে দৌড়ালো ক্যাচ ধরার জন্য। তো এরকম অঙ্ক আসলে তুমি কী করবা, শুরুতেই তুমি আগে দেখবা যে যত বেগে যত কোণে মারলো সেটা দিয়ে তুমি আগে দেখবা আর এর মান কত, মানে আরটা কি সামনে পড়তেছে, মানে আর এর মানটা কত। দেখো রুবেল ছিল 60 মিটার দূরে, কিন্তু ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, হ্যাঁ এখন তুমি দেখো যে সেই যে এই যে রুবেল যেখানে দৌড়াচ্ছে, হ্যাঁ রুবেল যেখানে দৌড়াচ্ছে খেয়াল করো, সেই যে এই জায়গায় দৌড় মারবে, কোন দিকে দৌড় দিবে, এদিকে নাকি ওদিকে, বুঝবো কেমনে। যদি বল পিছনের দিকে পড়ে তাহলে তো ও ওইদিকে দৌড় দিবে, কিন্তু বল যদি সামনের দিকে পড়ে তাহলে সেই দিকে দৌড় দিবে। তোমার আগেই কাজ, শুরুতে টি তো বের করবা, গ নম্বরে বের করবা বা এমনি তো বের করবা, কত সময় লাগবে, তারপর তুমি বের করবা আর। তো আর এর মান বের করে দেখলাম আমরা 35। তা দেখো 35 মানে কি, বলটা সামনের দিকেই পড়ে গেছে রুবেল থেকে, রুবেল তো 60 মিটার দূরে ছিল, তাহলে রুবেলের সামনেই পড়ছে, তাই রুবেল সামনের দিকে দৌড় দিবে। তা রুবেল দৌড় দিবে কোন দিকে, রুবেল দেখো
এই রুবেল কিন্তু হচ্ছে সামনের দিকে এই বরাবর আসলে দৌড় শুরু করবে। রুবেলকে কতটুকু দৌড়াইতে হবে ক্যাচ ধরার জন্য খেয়াল করো, পুরোটা 60, এটুকু 35, তাহলে রুবেলকে দৌড়াইতে হবে কত 60 - 35, যদি এই যে গোলাপিটুকু, এই গোলাপি পথটুকু রুবেলকে দৌড়ায় আসতে হবে যদি ক্যাচ ধরতে চায়। এই মানটুকু কত, পুরোটা 60, এটুকু 35, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো কত দেখো 24.65। রুবেলকে দৌড়ায় এখানে আসতে হবে, 24.65 মিটার দৌড়াইতে হবে। কিন্তু সে কি সারাদিন ভরে টাইম পাবে দৌড়ানোর জন্য? না, সে টাইম পাবে কতক্ষণ, যতক্ষণ বল আকাশে ততক্ষণ সে টাইম পাবে। যদি বলটা মাটিতে পড়ে যায় তাহলে তার এসে লাভ নাই, ক্যাচ ধরা হইল না। তাই বলটা মাটিতে পড়ার আগে সে সময় পাচ্ছে কয় সেকেন্ড, 2.04। এই জন্যই বলছিলাম আমাকে টি বের করবো। তেমন দেখো এই অঙ্কে টি আর আর মাস্ট আগে বের করতেই হবে। তারপর তুমি দেখবা আরটা কি সামনে না পিছনে, সামনে হলে কতটুকু জায়গা পাচ্ছে দৌড়ানোর জন্য দেখবা, পিছনে হলে কতটুকু পাচ্ছে দৌড়ানোর জন্য, সেইগুলো চেক দিবা বারবার। সো দৌড়াইতে হবে 24.65। হ্যাঁ, আমরা দেখবো রুবেল ওই 2.04 সেকেন্ডে কতটুকু দৌড়াইতে পারে। রুবেলের দেখো প্রশ্ন দেওয়া ছিল 8 বেগে দৌড়াচ্ছে সে, তাহলে আমরা কি লিখবো, যে লিখবো S=VT, সমবেগে দৌড়াইছে, বলা নেই তরণ নিয়ে, দেখলাম 8 × 2 তাহলে 16। তো রুবেল দৌড়াইতে পারে 16, কিন্তু দরকার ছিল 24, বুঝতে পারছো? সে দৌড়াইতে আসলে ঠিকঠাক মতো পারেনি, যাইতে পারেনি, তাই ধরতে পারবে না। সো এইভাবে করে একটু তোমাকে অ্যানালাইসিস করে নিতে হবে। সো আশা করি এই টাইপটা আসলে তোমার এখানে কোনো প্যারা হবে না, পারবা। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই বরিশাল 19-এর অঙ্কটা তোমাকে করতে হবে, বরিশাল 19 দেখবা, আমি এখানে করিয়েও দিয়েছি। তোমাকে বলছিলাম না এই কথাটা, একটাকে আলফাতে মারলাম আর একটাকে 90 - আলফাতে মারলাম, একই জায়গায় গিয়ে পড়বে। ওরা বলছে যে এটা তুমি প্রমাণ করো। তুমি কি প্রমাণ করো? তুমি লিখবা এই যে প্রথম জন যে কোণে মারছিল θ0, সেটাতে তুমি লিখবা আর আরেকজনটাকে লিখবা তুমি r'। দুটো তো সমান, দুইটা একই জায়গায় গিয়ে পড়বে। তাই এই যে তোমার একটা থিটা আর একটা θ 90 - ওই জিনিসটা বের হয়ে আসবে। তাই তুমি দেখো আমরা শুধু লিখছি v0² sin 2 θ0/g, আর ওখানে v0² sin 2 θ0'/g, মানে এখানে θ'/g। কারণ আমি এটা জানতাম থিটা বা এটা জানতাম আলফা, তাহলে আরেকটা আলফা প্রাইম, ওইটা তো জানি না যে ওইটা কত। তাহলে দেখো উভয় পক্ষ থেকে কাটাকাটি গেলে কি থাকে, এই পাশে থাকে হচ্ছে আমাদের কত sin 2 θ0', আর এখানে থাকে কত দেখো, এখানে থাকে sin 2 θ0। এবার এই জিনিসটাকে আমরা লিখতে পারি কীভাবে, দেখো এটাকে আমরা লিখতে পারি 180 - 2 θ0, একই কথা, উপরের লাইনটা নিচের লাইনটা একই জিনিস। সেটাকে আমরা ত্রিকোণমিতি দিয়ে একটু লিখছি বুদ্ধি করে। তো দেখো এখন তুমি কি লিখতে পারবে, এখান থেকে যদি আমরা ভিতর থেকে একটু বাইরে নিয়ে আসি, তাহলে থাকে কত sin 2 90 - θ, আর ওখানে থাকে sin 2 θ0। তাহলে বুঝতে পারছো এখান থেকে সাইন যদি আমরা মানে এই দুই পক্ষ ইকুয়েট করি, থাকে বেসিক্যালি ভিতরেরটুকু 90 - θ0, আর ওখানে থাকে শুধু θ0'। তো θ0'-এর মানটা কত 90 - θ, এটা আমরা আগেই জানতাম। একটা আলফা হলে একটা 90 - আলফা হয়, সো ওটাই একটা থিটা হলে একটা 90 - θ যে হয় আরেকটা, ওটাই প্রমাণ করতে বলছে। সো এই জন্য একটু দেখিয়ে রাখছি, কারণ হঠাৎ করে পরীক্ষার কম আসলে তো প্যারা খাবা, তো দেখে রাখলো আর কি। এই ছিল আমাদের এখানকার অঙ্ক, বিশেষ করে আমাদের একটা অঙ্ক এখান থেকে ছিল, আশা করি বুঝে গেছো। আর এই কথাগুলো তোমাকে আগে বলেছি যে সমান সমান হয়। আর এই যে একটা অঙ্ক ভেক্টর ফর্মেটে ভাবে থাকতে পারে, এই অঙ্কটা একটু শিখে রাখো, তাহলে তোমার এখান থেকে খেল খতম হয়ে যাবে। তুমি জাস্ট এখান থেকে এটা মনে রাখতে পারো, দ্যাটস এনাফ। তুমি যদি এখান থেকে শুধুমাত্র এই যে এই ভেক্টর ফর্মেটটাও দেখে রাখো। দেখো এখানে কি আছে, বলছে চিত্র অনুসারে একটা ব্রাশ 1 সেকেন্ড পর পি বিন্দুতে পৌঁছায়। এই ওপি দেওয়া, পি বিন্দুতে পৌঁছায় মানে কি, কিসের মান দেওয়া, আই যে দেওয়া মানে কি, সরণ দেওয়া, সরণ এক্সের মান দেওয়া, মানে সরণ এক্স তো না, মানে আর কি সরণ দেওয়া আর কি, সরাসরি আই যে দুইটাই আছে। আচ্ছা ভালো কথা, ব্রাশের পি ও কিউ বিন্দুর উচ্চতা সমান, এখানে আছে পি আর কিউ, এই যে এই হাইটটা আর এই হাইটটা সমান, এই দুই হাইটটা সমান। ওই যে y=4 এরকম অঙ্ক করছিলাম না, সেখানে এসে দুইটা হাইট সমান দেওয়া আছে। ব্রাশটির নিক্ষেপণ কোণ নির্ণয় করো। সো নিক্ষেপণ কোণ কীভাবে করো, এই যে দেখো এইভাবে জাস্ট এইটুকু লেখা, বলছি নিক্ষেপণ কোণ বের করো। সো হিসাব নিকাশটা একটু তোমাকে প্যারা দিবে, এই জন্য এই অঙ্ক তোমাকে করে রাখতে হবে মাস্ট। তুমি আর কোনো অঙ্ক করো না করো, তোমাকে এই অঙ্কটা করে রাখতে হবে পরীক্ষার হলে বসার আগে, যেন এরকম আসলে তুমি একটু স্ট্রাগল করে হলেও মিলাইতে পারো। নিক্ষেপণ কোণ, দেখো আমাদের ডাটা কী দেওয়া, বলা ছিল ভাই ওপি সমান 10i/12j। আমি এখান থেকে কী বলতে পারি, আয়ের আগে যা আছে সেটা কি এক্সের মান, ওকে এক্সের মান 10, জের আগে যা আছে সেটা ওয়াইয়ের মান 12, পেয়ে গেলাম। আর এক্সের সূত্র আমরা জানতাম v0 cos θ0t আনুভূমিক সরণ, তাহলে এক্সের জায়গায় লিখে দিলাম v0 cos θ0t এবং এর মানটা 10। তাহলে এখানে শুধু v0 cos θ0t এর মতো 1 সেকেন্ড বলছিল, এই যে 1 সেকেন্ড পর আসলে ওই বিন্দুতে পৌঁছায়, তার মানে v0 cos θ0 এর মানটা 10, এটা আমরা বুঝে রাখলাম। একইভাবে এখানে ওয়াই ছিল, ওয়াইয়ের সূত্র জানতাম v0 sin θ0t - হাফ জি স্কোয়ার, টি এর মান তো 1 বসায় রাখলাম। দেখো v0 sin θ0 সমান এই যে 12 + 4.9, এখানেও একটা মান থাকলো 16.9, এখানেও একটা মান থাকলো। তাহলে এই যে v0 cos θ0 একটা মান পাইলাম, v0 sin θ0 একটা মান পাইলাম। এখন এই দুইটা মানকে তুমি ভাগ করে দাও একটাকে একটা দিয়ে, দেখো tan θ0 আসলো, θ0 চলে আসলো। তাহলে সহজ ছিল জিনিস, কিন্তু একটু যে ইকুয়েশন করে ভাগ করা লাগে, সো একটু আগে থেকে করা থাকলে বেটার, পরীক্ষায় সহজে মাথায় আসবে।
এটা করবা। পি বিন্দুতে গতিশক্তি, সর্বোচ্চ বিন্দু গতিশক্তি একই হবে কিনা। অলরেডি আমরা গতিশক্তিগুলো জানি, কিন্তু গতিশক্তি বের করতে হলে তোমার তো মানে নিক্ষেপণ বেগটাও লাগবে। সো নিক্ষেপণ কোণ জানো, নিক্ষেপণ বেগটা বের করবা কীভাবে? এই যে দুটো সমীকরণ তুমি বের করে রাখছিলা, একটা সমীকরণকে আরেকটা সমীকরণকে তুমি স্কোয়ার করে যোগ করো। সো স্কোয়ার করে যদি যোগ করে দাও, দেখো এই যে V0 স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা 1, এখান থেকে তোমার V0টা সহজেই চলে আসবে। তো যখন তুমি বেগ পেয়ে গেলা, 1 সেকেন্ড পর তুমি বেগ বের করতে পারবা, তাহলে 1 সেকেন্ড পর তুমি গতিশক্তিও বের করতে পারবা। আর সর্বোচ্চ উচ্চতায় তুমি গতিশক্তি জানো, ওই যে শিখেছিলাম হাফ এম VX স্কোয়ার, মনে পড়ে? একদম ডিরেক্ট কাজে লাগলো। সো এই প্রশ্নটাও একটু করার দরকার হয় আসলে, এই জন্য শিখে রাখলাম। এবং লাস্ট আর একটা প্রশ্ন এখান থেকে তুমি দেখে রাখবা, সেটা হচ্ছে এই প্রশ্নটা। এই যে হচ্ছে ফুটবল খেলোয়াড়, দেখো এখানেও আসলে একটা ভেক্টর দিয়ে প্রশ্ন আছে। সো ভেক্টর ফরম্যাটের প্রশ্ন এখানেও আছে। সো এইটাও তুমি একটু দেখে রাখবা, তাহলে এখান থেকে তোমার আর আলটিমেটলি কোনো কষ্ট করতে হবে না। মানে টোটাল তোমার প্রস্তুতি হয়ে গেছে, টেস্ট পেপার যা আছে সেটা সহ তোমার প্রস্তুতি হয়ে গেছে। তারপরে একটু আমরা ফার্দার প্রসিডিউর টেস্ট পেপার দেখব। সো লাস্টলি আমরা এই অঙ্কটা বলে এখান থেকে আমাদের টাইপগুলো শেষ হয়ে যাবে। দেখো প্রশ্নটা ছিল যে একজন খেলোয়াড় একটি ফুটবলকে পা দিয়ে আঘাত করলে বলটি V0 বেগ প্রাপ্ত হলো, সে সময়ে বায়ুর বেগ ছিল VA, 5J ছিল। তাহলে বায়ুর বেগ ছিল কত? 5J। তাহলে দেখো আমরা এখানে দেখো ভেক্টরটাকে লিখছি কি দিয়ে? J এবং K দিয়ে। তাহলে আমাদের এই যে এই বরাবরটা হচ্ছে J, দেখো ওয়াইয়ের মানে এই আনুভূমিক যে দিকে আমরা ওয়াই আইকা রাখছি, তো এটাই হচ্ছে আমাদের 20J ওয়াই অক্ষ। এটা আমাদের ওয়াই অক্ষ, কিন্তু যে লেখায় যে ওয়াই অক্ষ, ভালো কথা, সমস্যা। আর এদিকেটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এদিকে হচ্ছে 20, আর এদিকে কে দিকে দেখো কত? কে মানে জেডের দিকেও 20 মান আছে, বেগের মানটা। ভালো কথা। এখন জিজ্ঞেস করছে ফুটবলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সূত্র জানতাম আমরা কি, যে V0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2G। এখন তুমি যে এখানে মানটা বসাবা সর্বাধিক উচ্চতা, যে ফুটবলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তুমি যেভাবে যে নিক্ষেপ করলা সর্বাধিক কত উচ্চতায় উঠবে, এখন এই মানটা তুমি কিভাবে পাবা? খেয়াল করো, আমরা যে এখানে লিখতাম, খেয়াল করে দেখো V0 সাইন থিটা যে লিখতাম, V0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই V0 সাইন থিটা নট ছিল কি? মনে করে দেখো তো, ইউআই ছিল না? আমরা পড়ছিলাম শুরুতে যে t=0 সময়ে বেগের উলম্ব উপাংশ V0 সাইন থিটা নট। সো এটাকে তো আমরা বেসিক্যালি এভাবে লিখতে পারি, যে এটাকে লেখা যায় V0 সাইন থিটা নট হোল স্কোয়ার, এভাবে লেখা যায়, একই কথা, আর বাই 2G। আর V0 সাইন থিটা নট মানে তো হচ্ছে ইউআই ছিল আমাদের, তাই না? তবে এবারে তো আসলে ইউআই না, এবারেরটাকে আমরা কি বলবো? এবারেরটাকে তো এবার ওয়াই বলতে তো জেড, তাই তুমি এখানে বরঞ্চ ইউআই না লিখে দেবা কি? ইউজেড। এখানে তুমি লিখে দেবা হচ্ছে ইউজেড, তাই না? মানে আমাদের ইউআইটা তো এই বরাবর ছিল, তো এই বরাবর আপাতত জেড আছে, তাই তুমি জেড লিখলা। এখন তোমার কাজ হচ্ছে এই যে জেডটা লিখলাম, এই জেডের মানটা বের করা। দেখো মান বের করা ইজি, দেখা যাচ্ছে এখানে। দেখো এটা আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের কিসের মান? যে ইউ এই যে ওয়াই, এটা ওয়াইয়ের মান, এই যে জে আছে, আর এটা কে আছে, তাহলে লিখবো কি আমরা? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে জেডের মান। সো কে এর সাথে জেড থাকবে, তো এই যে 20, সো বোঝা যাচ্ছে 20 আর ডিভাইড বাই 2G হয়ে গেল, চলে আসলো। তার মানে ভেক্টর ফর্মেটিভে আসতে পারে, কিন্তু একটু চালাকি করে। সো এই অঙ্কটা তোমাকে অবশ্যই বারবার প্র্যাকটিস করে রাখতে হবে। ওকে ফাইন। সো দেখো জে আছে তাই আমাদের এটা ইউআই, এটা কে আছে তাই এটা ইউজেড, আর ইউজেডই তো দরকার ছিল, ইউজেড 20 দেখাই যাচ্ছিল, ডান। এখন তোমাকে কি বলেছে? এখন তোমাকে এখানে কি বলেছে পরটা দেখি আমরা। ঘ নম্বর, যদি বায়ুর বেগ মান অপরিবর্তিত রেখে দিক পরিবর্তিত করা হয়, তাহলে আনুভূমিক ও উলম্ব দিকে অতিক্রান্ত দূরত্বে কোনো পরিবর্তন হবে কিনা? দেখো উলম্ব বরাবর দূরত্বে কোনো পরিবর্তন হবে না, কারণ কি? ইউজেড অপরিবর্তিত থাকবে, কারণ বায়ুটা প্রবাহিত হচ্ছিল কোন দিকে? দেখো সে সময় বায়ুর বেগ হচ্ছে, দেখো জে বরাবর, দেখো লেখা আছে জে এর দিকে, মানে বায়ু কোন দিকে? এই যে বায়ু কিন্তু এদিকে যাচ্ছে, বায়ু কিন্তু এদিকে, ভিএও কিন্তু এইদিকে। তাহলে এই বরাবর বেগের চেঞ্জ হচ্ছে, তাহলে এই বরাবর সমস্ত কিছু চেঞ্জ হবে, ওয়াই বরাবর তো কোনো চেঞ্জই আসবে না। তার মানে আমাদের এই উলম্ব বরাবর দূরত্বে কোনো চেঞ্জ হবে না। প্রশ্নে বলছিল আনুভূমিক ও উলম্ব, সো উলম্বেরটা ডান, উলম্বটা বুঝে গেছি আমরা, উলম্বটা চেঞ্জ আসবে না, কারণ এই বরাবর কোনো আসলে উপাংশ নাই, কারণ বাতাসটা ডাইরেক্ট ছিল এই অক্ষ বরাবর, একই দিকে বা বিপরীত দিকে। এখন আমরা দুই রকম করবো, একই দিকে আর বিপরীত দিক। দেখো বায়ু একই দিকে যখন যাচ্ছিল তখন আনুভূমিক দূরত্ব কত হবে? তাহলে আমরা জানি আনুভূমিক বরাবর দূরত্ব, তাহলে এই বরাবর দূরত্বকে আমরা লিখবো কি? আমরা জানতাম S = VT, হ্যাঁ। তো এই বরাবর দূরত্বের নাম দিলাম আমি Y, তাহলে এই বরাবর আমার যে বেগ সেটা নিতে হবে, বেগটা কত আমাদের? দেখো UY সাথে T, সেম আগের স্টাইলই, আগে লিখতাম VXT, এখন তো VX না, এইদিকে নাম তারা দিচ্ছে Y, ওকে ফাইন, তো Y দাও, Y লিখবো আমরা। কিন্তু এখন দেখো, এখন কি শুধু VY হবে, নাকি তার সাথে এই VAটাও যোগ হবে? একই দিকে থাকলে, তো একই দিকে থাকলে তুমি যোগ করবা, তখন যোগ করে কত হবে? দেখো আগে ছিল 20, এই দেখো এটা তো ছিল 20, আগে তো অনলি 20 ছিল। এখন বাতাস দেখো, এই দেখো দুটো ভেক্টর একই দিকে কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের এই যে বেগ ইউআই, আর এটা তো বাতাস নতুন করে আসলো, তো দুটো যোগ করলে কত হবে? 25, তাই দেখো আমরা এখানে 25 বসাই দিছি, শেষ।
আর টি এর মানটা কত? সো টি তো আগের মতোই ভিটি, টি হচ্ছে কি 2u/g, আর এইখানকার আমাদের সূত্র কি বস্তু 2v0 sin θ/g, আর v0 sin θ মানেই তো দেখো ওই যে uz, তো এই যে uz লিখে দিছি, বসাই দিছি। আর বিপরীত দিকে যদি বায়ুপ্রবাহ হয় তাহলে কোথায় চেঞ্জ আসবে? দেখো বায়ুপ্রবাহ ওদিকে না বরঞ্চ বিপরীত দিকে। সো একটা এদিকে একটা এদিকে, সো ইউ/y এদিকে আর va এদিকে। বিপরীত দিকে হলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ করে দিছি, আর টি তো আগের মতোই 2u/g। তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে হচ্ছে উলম্ব দূরত্ব, আনুভূমিক উলম্ব দূরত্ব পেয়ে গেল। তো আনুভূমিক দূরত্ব, দেখো এই আনুভূমিক দূরত্ব কিন্তু y এখানে, কারণ কি এইদিকে তারা y লিখছে, ঠিক আছে? সো প্যাস খাওয়ার কিছু নেই। সো এটা কিন্তু ব্যাপার। সো একটু ঠান্ডা মাথায় অঙ্কটা দেখো, বুঝতে পারবে। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বোঝা গেলাম। সো আলটিমেটলি আমাদের শেষ, এখানকার টাইপ যত কিছু ছিল আমাদের এই প্রসেস টাইপে এভরিথিং আমরা দেখে ফেললাম। আর আসলে পরের টাইপটা থেকে তোমাকে হামারি তেমন কিছু দেখতে হবে না। আমরা 19 যেগুলো করেছিলাম সেটুকু ধারণা থাকলে মোর দেন এনাফ, আমি বলে দিয়েছি। এই সূত্রগুলো তোমরা দেখেছো, s = vt, ত্বরণ থাকলে কি হয়? এই যে u2 + ½ t², u + v/2 t, v² = u² + 2s, এগুলো হয়। টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি হয়? u + ½ a 2t - 1। আরেকটা কথা খালি স্পেশালি মনে রাখবো, মাঝে মাঝে এটাতে সৃজনশীল চলে আসবে, 19 আসতো, যে অতিক্রান্ত দূরত্ব সমান ক্ষেত্রফল। যে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফের ক্ষেত্রফল কি হবে? মোট অতিক্রান্ত দূরত্বের সমান। তাই তুমি অতিক্রান্ত দূরত্বকে ক্ষেত্রফল দিয়ে লিখতে পারবা। আরেকটা জিনিস দরকার হয় গড়বেগ। সো গড়বেগটা কি? মোট অতিক্রান্ত সরণ ডিভাইড বাই মোট সময়, গড়বেগ চলে আসবে। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, গড় দ্রুতই চলে আসবে। সো একটু মনে রেখো, কাজে লাগে। আর এখানে দেখো একটা গ্রাফ আঁকা আছে, এস এর সাথে টি এর, এস এর সাথে টি এর, এস এর টি এর এরকম গ্রাফ হয় সমবেগ, এরকম গ্রাফ হয় বেগ শূন্য, এরকম গ্রাফ হয় অসমবেগ। সবাই ভুল করে এই দাগটা দেখে সমবেগ ভাবে, না ভাই, এই তো এস এর সাথে টি, এরকম দাগ হলে সমবেগ হয়তো বেগের বেলায়, এই যে বেগের বেলায়, হ্যাঁ এরকম হলে সমবেগ হয়, তবে ভি ভার্সেস টি। তো গ্রাফ আসলে পরীক্ষায় ভালো মতো দেখবা, এস টি নাকি ভিটি, এরকম হলে ভি আর টি হবে সমতরণ, একটু বাঁকা হলে হবে কি অসমতরণ, এরকম হবে। সো আমাদের এখান থেকে অতিক্রান্ত দূরত্ব, ক্ষেত্রফল, গড়বেগ সব কিছু এখান থেকে গেল। সো আমরা এখান থেকে বুঝে গেলাম। এখন এখানে ওই যে উচ্চতার ব্যাপারগুলো, উপর থেকে ফেললাম, নিচ থেকে উপরে ঢিল মারলাম, ওই টাইপের সূত্র ছিল কিন্তু। v² = u² + -2s 2gs, ut + -½ gt², v = u + -gt। আমরা যদি উপরে নিক্ষিপ্ত বস্তু হইতো তাহলে কি করতাম? আমরা যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হইলে মাইনাস দিতাম, নিচে পড়ন্ত বস্তু হইলে প্লাস দিতাম। আশা করি এগুলো সবার মনে আছে। সেই এখানে আমরা এক্সট্রা করে রিপোর্ট দিলাম না। টি তম সেকেন্ডে বললে u + -½ g 2t - 1। সো এই ফর্মুলাগুলো জানার পর তোমার অঙ্ক কীভাবে আসতে পারে আমি কয়েকটা বোর্ড বলে দিচ্ছি, জাস্ট তুমি করে নাও। রাজশাহী 19 করবা, প্রথম 4 মিনিটে গড়বেগ বের করতে বলছি, একটু শিখেছিলাম। গড়বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বের করে নিয়েছি, দেখো s1 s2। সো পরেরটা বলছিল কি 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব ক্ষেত্রফলের সমান হবে কিনা। তো দেখো এই অতিক্রান্ত দূরত্ব বের করছি আমি, ক্ষেত্রফল দিয়ে বের করছি, দেখলাম এই ক্ষেত্রফল করলে যা আসে, আর হচ্ছে মোট এই 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি ক্ষেত্রফলের মানটা বের করে ফেলবো এইভাবে করে, যে ক্ষেত্রফলটা কত দেখো 10 মিনিট মানে কীভাবে দেখো 10 মিনিট মানে কি 10 মিনিট প্রথমে এইভাবে গেছে, তাহলে মানে কি এইটুকু তুমি একটা ক্ষেত্রফল নিবা, এটা একটা ক্ষেত্রফল, ½ × ভূমি × উচ্চতা। দেখো লেখা হয়েছে ½ × ভূমি × উচ্চতা। তাহলে এই যে পরেরটুকু খেয়াল করো, পরেরটুকু আমি নীল কালার দিয়ে নিচ্ছি, এই যে এইটুকু দেখো, এইটুকু কি আরেকটা ক্ষেত্রফল না? এইটুকু আয়তক্ষেত্র, ভূমি × উচ্চতা। দেখো এই যে ভূমি × উচ্চতা, আমরা মিনিট থেকে সেকেন্ড নিয়ে নিছি। আবার দেখো এই যে উপরের অংশটুকু আবার কিন্তু একটা কি, উপরের অংশটুকুর মধ্যে অনেক কিছু আছে। দেখো এই যে বিসি, তাহলে বিসি মানে কি এখান থেকে শুরু করে এই যে বিসি, তাহলে এই পুরোটুকুর ক্ষেত্রফল নিতে হবে, সবুজটুকু। আর এই সবুজটুকু হচ্ছে দেখতে ট্রাপিজিয়ামের মতো, তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিবা, যে ½ × সমান্তরাল, বা তুমি এটা ভেঙে করতে পারো, ½ × সমান্তরাল বাহুদের যোগফল × দূরত্ব। তুমি তখন ভেঙে করতে পারো, কি ভেঙে করতে পারো? যেমন এই যে উপরেরটুকু একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, নিচে একটা আয়তক্ষেত্র, ½ × ভূমি × উচ্চতা, আবার নিচেটুকু কি ভূমি × উচ্চতা। সো এভাবে নর্মাল যে ক্ষেত্রফলগুলো বেরো 19 যা করছিল একদম সেম 19 টাইপটাই আর কি। সো আমার এটা নিয়ে প্যারা আমরা নানি, সেটা নিয়ে করে ফেলতে পারবা। সেম একইভাবে তুমি সিলেট 17 করবা, এবং হচ্ছে তুমি এই সিলেট 17 পরে হচ্ছে এই ঢাকা 17টাও করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। এখান থেকে মোটামুটি তোমার যা আসতে পারে আসলে এভরিথিং সব কিছু এখানে চলে আসলো। তো তোমার কাজ এখন জাস্ট এই সব কিছু মাথার মধ্যে নিয়ে এবার তুমি টেস্ট পেপার নিয়ে বসে যাও, দেখবা যে সব পারছো। আর তোমাকে আমি শুরুর দিকে যে প্রশ্নগুলো সিকিউ সাজেশন দিয়েছিলাম, যে ওই সিকিউগুলো, এবং লাস্টে আমরা 2টা সিকিউ করলাম ভেক্টর ফর্মে, এই 2টা সিকিউ মিলে একসাথে করলে তোমার এখান থেকে কোনো টেনশন থাকবে না। সো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছো। আর সবাই অবশ্যই আমাদের সাথে হচ্ছে তোমাদের অন্য বন্ধুরাও যেন যুক্ত হয়ে যায়, তাদেরকে অবশ্যই জানিও, ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দাও, যেন হচ্ছে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাও আজকে ক্লাসটি কেমন লাগলো, সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও।